আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা চমৎকার অধ্যায় দিয়ে রিভিশন শুরু করতেছি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রচুর বোর্ড প্রশ্ন এসে থাকে। তো আমার এই অধ্যায়টা একটু চ্যালেঞ্জিং অধ্যায়, কারণ এই অধ্যায়ের মধ্যে আমার অনেক টপিক আছে যে টপিকগুলো বুঝতে একটু কঠিন লাগে অনেকের, আবার এই ধরনের ক্যালকুলেশন করতেও ঝামেলা লাগে। তো চলো আমরা চেষ্টা করি আজকের ক্লাসে আমরা স্পেশালভাবে যে সূত্রগুলো, যে টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো একটু সুন্দরভাবে দেখা এবং প্র্যাকটিস করা চেষ্টা করতেছি। আমাদের ক্লাসগুলো রিভিশন ক্লাস, যেহেতু একটু দ্রুত সহিত ক্লাসটা করতে তোমরা একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবা। তো চলো শুরু করি। প্রথমত আমাদের যে সূত্র, সেই সূত্র হচ্ছে বল নির্ণয় সূত্র, F = kx। এটা হচ্ছে বল, একটা স্প্রিংয়ের জন্য বল প্রয়োগ করলে সেই স্প্রিংটা কি হবে, আমাদের সংকুচিত হবে অথবা কি হবে, প্রসারিত হবে। এই যে সাপোজ একটা স্প্রিং আছে, টান দিলে বড় হয়, চাপ দিলে ছোট হয়। এই যে সংকোচন প্রসারণ, এটা হচ্ছে কি আমার এই সূত্র। তো এই এফ, যেই বল প্রয়োগের ফলে স্প্রিংটা ছোট হয় অথবা লম্বা হয়, সেটা হচ্ছে এই এফ। আর সূত্র হচ্ছে -kx। কিন্তু আমরা যখন ম্যাথ করব প্লাস দিয়ে করব। আর কে হচ্ছে বল ধ্রুবক আর এক্স হচ্ছে সরণ, কতটুকু সরে গেছে স্প্রিং আগে যেখানে ছিল, কতটুকু সরে গেছে, কতটুকু চিমে গেছে, এটাই আর কি সে এক্স এর পরিচয়। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এটা আমাকে জানাও আমার কথাটা বুঝতে পারলা কিনা। সূত্রটা বুঝতে পারছো? একটু কথা বইলো। আচ্ছা, তো এটা আমাদের হইল, এটা কমপ্লিট। এরপরে আমাদের পরবর্তী অংশ, আমরা এখন এই সূত্র দিয়ে চেষ্টা করব ম্যাথ সলভ করার জন্য। একটু ওয়েট করো, আমি একটু প্রশ্ন বের করি। তো আমাদের এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21 সালে আসা প্রশ্ন। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো, তোমরা একটু জাস্ট দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে। আচ্ছা, এটা তো একটু ওয়েট, আমি একটু পরবর্তী প্রশ্ন বের করি। এটা ওরকমভাবে হবে না, দেখিনি একটু। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটাই আমরা সলভ করি। এটা আমাদের একবারে ইজি প্রশ্ন। কোন স্থানে 6 নিউটন পার মিটার এবং 3 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং শ্রেণীর সমবায় যুক্ত করা আছে। এই অবস্থায় এর উপর 0.6 নিউটন বল প্রয়োগ করা হলো। উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ মান দেওয়া আছে। প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। খেয়াল রাখবা, আমাদের যে সূত্রটা আমরা পড়ছিলাম, এই যে বল ধ্রুবক, এটাকে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বলে, মনে রাখবা। হ্যাঁ, এই যে বল ধ্রুবক পড়ছিলাম, কে এটাকে স্প্রিং এতে কি বলা হয়, স্প্রিং ধ্রুবকও বলা হয়। আচ্ছা, তো যেহেতু এটা স্প্রিং নিয়ে আলোচনা, তার মানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে K1, এটা K2, দুইটা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। এখন বলছে প্রথম স্প্রিং এর কতটুকু প্রসারিত হবে। আচ্ছা, প্রসারণ মানে কি, প্রসারণ সংকোচন, এটা হচ্ছে হলো এক্স এর মান, এক্স এর মান বের করতে হবে। সবাইকে বুঝতেছো? হ্যাঁ, সরণের মান। তাহলে আমি অঙ্ক উত্তরটা দেখা দিই, খুবই সিম্পল উত্তর। এখানে প্রথম স্প্রিং এর জন্য K1 হচ্ছে 6 নিউটন পার মিটার, এফ এর মান দেওয়া আছে। স্প্রিং এর প্রসারণ x1 বের করবো। আমরা জানি F = kx, প্লাস দিয়ে লিখবো F = K1 x1, কারণ প্রথম স্প্রিং এর জন্য। এরপর x1 এর মানটা লিখলাম F/K1, এফ এর মান, আর K এর মান লিখলাম শেষ অঙ্ক। হ্যাঁ, কিছু বলতেছো? মাইনাস। আচ্ছা, আসলে এখানে মাইনাসটা ব্যবহার হয় না কেন, এই মাইনাসের বিষয় হচ্ছে আমার বল যেদিকে ক্রিয়া করছি, বল যেদিকে ক্রিয়া করছি, সরণটা এর বিপরীত দিকে হইতে চায়। এটা আমি তোমাদেরকে বুঝাই, একটু খেয়াল রাখবা। বিষয়টা এরকম, যখন একটা স্প্রিংকে তুমি ধাক্কা মারো, সাপোজ ডান দিকে ধাক্কা মারো, এইভাবে সরি বাম থেকে ডান দিকে ধাক্কা মারছো, স্প্রিং কি হবে, সংকুচিত হবে। ছেড়ে দিলে কিন্তু স্প্রিং কি কোথায় যাবে, আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না। স্প্রিং এরকম আছে, চাপ দিছো, এরকম চাপ দেওয়া মানে বল প্রয়োগ করছো বাম দিকে, কিন্তু স্প্রিং এর ওই অবস্থা থেকে ছেড়ে দিলে কি হবে, স্প্রিং কি ডান দিকে দৌড় মারবে না। কথা বুঝছো? কথা কি বুঝতেছো? স্প্রিংকে চাপ দিয়েছি বাম দিকে চাপ দিয়েছি, তো চাপ দিয়ে যখন ছেড়ে দিব স্প্রিং যাবে কোথায়, ডান দিকে। তার মানে স্প্রিংকে চাপ দিয়ে যেদিকে, স্প্রিং যায় উল্টা দিকে, মানে স্প্রিং এর সরণটা হয় অপোজিটে। মানে এখানে আসলে সরণ আর বলের দিকটা বিপরীত দিক, এর জন্য নেগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে। কিন্তু অঙ্ক লিখতে গেলে পজিটিভ সাইন দিয়ে অঙ্ক করলে হবে। কথা বুঝতে পারছো এবার?
জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাই আমাদের অঙ্কগুলো করবো আমরা পজিটিভ সাইন দিয়ে। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে স্প্রিংয়ের প্রসারণ কত 10 সেমি, শেষ। অঙ্কটা বুঝতে পারছো সবাই? কার কোনো প্রশ্ন আছে? কথা বলো, দ্রুত কথা বলো। আচ্ছা, এই যে দেখো, এই যে আমাদের এই যে অঙ্কটা স্প্রিংকে যদি আমি চাপ দিয়ে টান দিই, দেখবা স্প্রিংকে যদি টান দিই তাহলে স্প্রিং কিন্তু আবার পিছন দিকে চলে আসতে যাবে। তো টান দিব যেদিকে যায়, যে যাবে ওদিকে, বিপরীত দিকে, এটাই আর কি বিষয়। আচ্ছা, এটা আমার গেল। তো এই টপিক থেকে আমরা পড়লাম এতটুকু। আচ্ছা, একটু ওয়েট, আমি পরবর্তী প্রশ্ন বের করে নিই। চেষ্টা করতেছি যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি সলভ করার জন্য, দেখি যতটুকু আমরা পারি। একটু অপেক্ষা করো। এটা আমার গেল প্রশ্ন, প্রথম প্রশ্ন হইল সলভ। এক ক্লাসে আসলে সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করাটা একটু কষ্টকর বেশি, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। আচ্ছা, পরবর্তী দিনাজপুর বোর্ড 21 সালে আসা প্রশ্নটা পারবা? হ্যাঁ, স্প্রিংটির বল ধ্রুবক বের করো। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্প্রিং ধ্রুবকও বলে, এটাকে বল ধ্রুবকও বলে, একই। আমাদের দেখা যায় স্প্রিং ধ্রুবকটাও কে দিয়ে প্রকাশ করা হয়, বল ধ্রুবকটাকেও কে দিয়ে প্রকাশ করা হয়। এটা পারবা, এটা খুবই ইজি। জাস্ট এখানে সব কিছু দেওয়া আছে, ভর আর জিতো দেওয়া আছে, জাস্ট এই অঙ্কটা করে ফেলবা। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ, আর লাগবে না, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, দিয়েছো, এটা পারো মোটামুটি। এটা নিয়ে আর ইয়ে করতেছি না, কারণ আমাদের সময় স্বল্প, তো আমাদের পরবর্তী স্টেপ নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা গেলাম, এটা বাদ দিলাম। এবার আমি নেক্সট পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এটা আমাদের শেষ, এই টাইপ আমাদের শেষ। এখন আমরা পরবর্তী টাইপ নিয়ে যাই, এটা কমপ্লিট। আমাদের এত সময় নাই, যেহেতু আমরা তাড়াতাড়ি করতেছি, আমাদের শর্ট সময়ের মধ্যে অধ্যায়টা পড়া শেষ করার চেষ্টা করতে হবে। 2 নম্বর সূত্র, গতির ব্যবকলনীয় সমীকরণ। এটা আমাদের এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। সূত্র হচ্ছে আমাদের যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাদের একটা বস্তুর গতির ব্যবকলনীয় সমীকরণ বা অন্তরক সমীকরণ। এটা দিয়ে আমাদের এমসিকিউতে প্রশ্ন হয়, মনে রাখবা। তো এখানে ওমেগার পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, মুখস্থ করবা। ওমেগা হচ্ছে কি, কৌণিক কম্পাঙ্ক। এটা আমাদের এমসিকিউতে বেশিরভাগ ইউজ করি এই অঙ্কটা, এই সূত্রটা আর কি। জাস্ট এটা এমসিকিউ, সৃজনশীলের জন্য প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবা এটা এমসিকিউতে আসবে। এই হচ্ছে 2 নম্বর সূত্র, যে একটা বস্তুর গতিপথে যে অন্তরক সমীকরণ আছে সেটাকে ব্যবকলনীয় সমীকরণ বলে, সেই সমীকরণটা হচ্ছে এটা। এটা জাস্ট মনে রাখবা এমসিকিউর জন্য। এখন আমরা সৃজনশীলের জন্য শিখবো। একটু আমাকে জানাও, ক্লাসে যারা জয়েন করছো বুঝতেছো কিনা, আমাকে একটু কথা বলো। সবাইকে বুঝতে পারতেছো? আচ্ছা, এখন পরবর্তী অংশ। এখন এই সমীকরণ সমাধান করলে একটা সুন্দর ফর্ম নিয়ে আসতে পারি, শর্টকাট ফর্ম। সেই ফর্মটাই আমাদের পরীক্ষায় বেশি আসে। এই হচ্ছে 3 নাম্বার স্পেশাল সূত্র, বিখ্যাত সূত্র। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করবো। চলো শুরু করি। তো বলতেছে সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। মুখস্থ করো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে এ বলতে বোঝায় বিস্তার। বিস্তার কী জিনিস আমরা পরে বুঝবো। এরপর ওমেগা বলতে বোঝায় কৌণিক কম্পাঙ্ক, একটু আগে পড়ছিলাম। এখানে আমার টি বলতে বোঝায় সময়, আর ডেল্টা বলতে বোঝায় দশা ধ্রুবক। দশা ধ্রুবক একটা কোণের বিষয়, কোণ। আর এই সম্পূর্ণটাকে বলা হয় দশা। এটা মুখস্থ করো, এটা আমাদের রাশির পরিচয়। এটা হচ্ছে আমার একটা বস্তুর গতির ব্যবকলনীয় সমীকরণকে সমাধান করলে এই রাশিটা পাওয়া যায়, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই সূত্রের ব্যবহার আমরা এখন প্র্যাকটিসের মাধ্যমে শিখব। এটা মুখস্থ করো, কোন রাশির মান কি, কীভাবে কী করতে হয়, আমরা এখন প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো। একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারলা কিনা, এতটুকু বুঝছো? আচ্ছা, এখন চলো আমরা এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করার চেষ্টা করি। তো সবাইকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি একটাই, চেষ্টা করবা রেসপন্স করতে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবা। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালে আসা প্রশ্ন, কুমিল্লা বোর্ড 21 সালে আসা প্রশ্ন। এবার একটু আমরা এখানে তাকাই, এখানে খেয়াল করি। এখানে আমাদের বলা হচ্ছে যে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল একটি বস্তু লেখা আছে, যার ভর হচ্ছে 0.5 কেজি, আর সাম্যাবস্থান হতে এত মিটার টেনে ছেড়ে দিলে এটি এত মিটার বিস্তারে দুলে। এটির ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে এরকম। এখন বলতেছে কণার দশা ধ্রুবক বের করো।
দশা ধ্রুবক কত বের করো, এটা হচ্ছে এটা আমাদের ব্যবকলন সমীকরণ। ব্যবকলন সমীকরণ সমাধান করলে আমরা ছোট সমীকরণটা পেয়ে যাই। এখন আমাদের এখানে দশা ধ্রুবক বের করতে বলছে। এখন এইটা যদি বের করতে চাই দশা ধ্রুবক কি বের করতে হবে বলো তো, কোন সীমান বের করতে বলছি। দশা ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করা হয়, দশা ধ্রুবককে এই যে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডেল্টা মান বের করতে হবে। তাহলে দেখি এর মান আছে কিনা, ওমেগা আছে কিনা, সময় আছে কিনা, দেখি তো এগুলো আছে কিনা। তোমরা দেখো তো, চিন্তা করো তো এগুলো কি আছে। আচ্ছা আচ্ছা এখানে এ দেওয়া আছে, হ্যাঁ এ কোথায় আছে দেওয়া, আমাদের ভর দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে, হ্যাঁ 0.12 মিটার দেওয়া আছে। সামাবস্থান হতে এতটুকু ছেড়ে দিছি, এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আর কি সময়ও দেওয়া নাই, মানে এটা আমরা ধরবো যে স্যার দশা ধ্রুবক এটার নাম কি, মানে ওই সাইনটার। আচ্ছা বলি, দশা ধ্রুবকের সাইনটার নাম হচ্ছে ডেল্টা। ডেল্টা মুখস্থ রাখবা, দশা ধ্রুবকে এটা হচ্ছে কি ডেল্টা। আচ্ছা ক্লাসে জয়েন করছো আরাফা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তানজিন সাদিয়া আসো, থ্যাংক ইউ। তো আসলে এটা হচ্ছে ডেল্টা, উচ্চারণটা হবে ডেল্টা, জাস্ট মনে রাখবো তাহলেই হবে। ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এখানে যে সময়, সেই সময়টা আসলে উল্লেখ করে নাই। তো আমাদের এখানে যেহেতু বলছে যে এতটুকু টেনে ছেড়ে দিলে এত মিটার বিস্তার হয়, এখন আমরা মনে করি যে সময় যখন শূন্য সেই সময় এটা নিয়ে কাজ করা হচ্ছিল একবারে শুরুতে, সময় যখন শূন্য সেই সময় এটা নিয়ে কাজ করা হচ্ছে, মানে একবারে টাইম স্টার্ট করার মুহূর্তে, টেনে ছেড়ে দিলাম আমরা যে স্টপ ওয়াচ ইউজ করি না, স্টপ ওয়াচ, সেই সময় আর কি, সেই সময় কাজটা হচ্ছে, মানে টাইম ইকুয়াল টু 0 ওই সেকেন্ড সময়ের মধ্যে সরণের মানটা কতটুকু হচ্ছে 0.15 মিটার, এটা আর কি। কণার সাম্যাবস্থান হতে এতটুকু টেনে ছেড়ে দিলে, তো এটা আসলে ওই ধরা হয় যে আমাদের একবারে 0 সেকেন্ড সময়, যখন সময়টা উল্লেখ করে না দিবে আমরা সবসময় 0 সেকেন্ড ধরে কাজ করব। কথা কি বুঝছো, মনে থাকবে কথা বললো। সময় যদি আমাদের উল্লেখ না থাকে আমরা 0 সেকেন্ড ধরে কাজ করে নিব। আচ্ছা এবার আমি মান বসা দিই, অঙ্ক শেষ। আচ্ছা তো দেখো এ হচ্ছে বিস্তার হচ্ছে এ ও 0.12 মিটার, সময় টি 0 সেকেন্ড সময়, সরণটা ধরতেছি এক্স নট এটা এত মিটার। তো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এরপর ওমেগার মানটা টি মানটা 0 হবে, কারণ টি এর মানটা 0 ধরছি, এটা 0। তাহলে এক্স ইকুয়াল টু এক্স নট আর কি, এক্স নট ইকুয়াল টু এ সাইন ডেল্টা, তারপর এখানে ডেল্টা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স নট বাই এ, তারপরে ক্যালকুলেশন করলে 7.2 ডিগ্রি। শেষ। দেখো অঙ্ক বুঝছো কিনা, একটু রেসপন্স করো, অঙ্ক বুঝতে পারছো? খুবই সহজ অঙ্ক। আচ্ছা তাহলে এটা আমাদের কমপ্লিট, হ্যাঁ এটা আমাদের শেষ। বাকি রেসপন্স করতে হবে, বাকিদের তো কথা আমি পাই না তেমন, বাকিরা কথা বললে ভালো হইতো। আচ্ছা এটা আমাদের কমপ্লিট। আচ্ছা এরপরে দেখি পরবর্তী প্রশ্নটা আমাদের প্রায় সেম, কাছাকাছি, আমি পরে ধরবো এটা, যাই হোক। তারপরে একটু ওয়েট করো। আচ্ছা এখন আরেকটা স্পেশাল সূত্র অঙ্ক করে এই টাইপ শেষ আমার, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ লেখা আছে এক্স ইকুয়াল টু 10 সাইন পাই টি প্লাস পাই বাই 4। সরল দোলকটি বিনা বাধা দুলছে। এখন বলছে 2 সেকেন্ড পর দোলকের ত্বরণ বের করো, 2 সেকেন্ড পর ত্বরণ বের করতে বলেছে। তো এরকম সমীকরণ আকার থাকলে আমাদের যেভাবে কাজ করতে হয় সেটা হচ্ছে গিয়ে অন্তরীকরণ করতে হয়। কারণ আমরা জানি আমাদের একটা নিয়ম ছিল যে এক্সকে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, আর বেগকে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় কি ত্বরণ। তোমাদের কি মনে আছে না? সরণকে বা এক্সকে একবার অন্তরীকরণ করলে বেগ। আচ্ছা তাহলে প্রথমত এটা অন্তরীকরণ করবো প্রথমে আমরা, চলো শুরু করি। তো দেওয়া আছে আমাদের, সবাই একটু খেয়াল করো, দেওয়া আছে দোলকের সমীকরণ। তো আমরা জানি ত্বরণ বের করতে বলছি, বেগ বের করি। তো এক্সকে একবার অন্তরীকরণ করি সময় সাপেক্ষে, তাহলে অন্তরীকরণ করে ফেলবো। এখানে সাইন থিটা, এটা হচ্ছে এটা এ হচ্ছে 10 হচ্ছে কি আমাদের সহগ, সামনে চলে আসবে। আচ্ছা এখানে সাইন থিটা বলতে কি, থিটা বলতে হচ্ছে পাই টি প্লাস পাই বাই 4। আসলে এখানে কিন্তু আমাদের ওই যে না কি জানি বলে ওই হায়ার ম্যাথ না, তো এই জায়গায় আবার ধরতে হবে না, মানে এক্স ধরে
মানে এক্স ধরলে আবার এক্সকে করতে হবে এরকম বিষয় না, ঠিক আছে? জাস্ট একবার করলেই হয়ে যাবে। তো এই যে সাইন থিটার অন্তরীকরণ করলে কি হয়, সাইন থিটার অন্তরীকরণ করলে হয় কস থিটা। তো লিখবো কস থিটা, থিটা বলতে কি পাইটি প্লাস হচ্ছে এত। এই দেখো আমার এখানে 10-এর মতো 10 আসলো, খেয়াল রাখো। আচ্ছা এখানে আমাদের পাইটাকে আগে রাখছে, এখানে একটু দাঁড়া দেখে নিই। ও না সরি ঠিকই আছে, হ্যাঁ এখানে আমাদের ওই ফর্মেই করছে। এখানে দেখো আমি এটা পরে বোঝাচ্ছি, 10 তো সহগ সামনে চলে আসলো। এখন সাইন থিটার অন্তরীকরণ করলে কি আসবো, কস থিটা আসবে। কথা কি বুঝতেছো? একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। সময় সাপেক্ষে সাইনকে অন্তরীকরণ করলে কজ আসবে, যেন কস থিটা। থিটা বলতে হ্যাঁ থিটা বলতে পাইটি প্লাস পাই/4। এখন এই থিটাকে আবার অন্তরীকরণ করছে তারা আর কি, এটা আমি দেখাই। থিটার অন্তরীকরণ, থিটার অন্তরীকরণ করলে আমাদের কি দাঁড়াবে? আচ্ছা থিটা দেখো, থিটা মানে সময় সাপেক্ষে আমরা করতেছি। থিটা থিটা হচ্ছে কি পাইটি, এই যে পাইটি প্লাস পাই/4, বুঝছো সবাই? এখন সময় সাপেক্ষে এটা করলে আর এটা করলে 0 হবে, কারণ এটা দুটাই পাই, পুরোটাই হচ্ছে কি ধ্রুবক, এটি হচ্ছে চলক। এখন আমরা যদি ডি ডিটি অফ পাইটি করি তাহলে দেখো আমার পাই হচ্ছে সহগ টি এর সাপেক্ষে, কারণ টি হচ্ছে এখানে চলক, তাহলে পাই চলে আসবে সামনে, তাহলে হবে কি ডি ডিটি অফ টি, আর ডিটি অফ টি এর মান 1, তাহলে শুধু পাই হবে, এই পাইটাই সামনে চলে আসছে। দেখো তো বুঝতে পারলা কিনা? এইটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স মানে থিটা আর কি, ওই কোনটা। তো সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করে দেখালাম, যেহেতু এই আমার সাইনের পরে কি নাই, থিটা নাই বা কোণ নাই, এই পুরোটাকে আমরা থিটা ধরছি, সেটাকে আবার অন্তরীকরণ করে দেখালাম, পাই আসলো, সেই পাইটা লিখছি সামনে। যারা অন্তরীকরণ বুঝো তারা বুঝবে আশা করি, আর না বুঝতে পারলে একটু কষ্ট করে অন্তরীকরণ দেখতে হবে। আমার কথা কি বুঝতেছো? রাহিম জয়েন করছো, থ্যাংক ইউ। একটু কথা বলো, অন্তরীকরণ যারা বুঝো এটা বুঝতে পারছো আশা করি, একটু আমাকে জানো তো এটা বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। তোমরা কি শুনতেছো আমার কথা? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, সবাই একটু কথা বলো। তোমরা এতটুকু বুঝছো কি অন্তরীকরণ? ওকে, অন্তরীকরণ বুঝতে হবে, শেষ। আমি তো হয়তো সেটা মিস্টেক করছিলাম, যাই হোক আগের মতোই। তো 10 পাই কস এত, এইটাকে আবার অন্তরীকরণ করব। তা আবার অন্তরীকরণ করলে কি আসবে দেখো তো, কজের অন্তরীকরণ করলে কি আসবে, এটা তো সে কি বেগের মান, ঠিক আছে? শেষের লাইনটা বুঝলাম। আচ্ছা শেষের লাইনটা হচ্ছে তোমার অন্তরীকরণের সূত্র আরাফাত, অন্তরীকরণটা বুঝতে হবে, কিছুই কারণে এখন যদি বুঝতে সমস্যা হয় একটু দেখো কষ্ট করে। আমার অন্তরীকরণের ক্লাস দেখো তাহলে বুঝবা আশা করি। এখন এই কজের অন্তরীকরণ করলে আসবে কি মাইনাস সাইন, মাইনাস আসবে, আবার এইটা কিন্তু থিটা ধরতে হবে, আবার করলে হবে পাই। তো প্রথমে পাই আবার পাই, গুণ করলে মাইনাস আগে থাকবে আর পাই স্কয়ার, আর 10-এর মতো 10 থাকবে। দেখো বুঝো কিনা, এটা হচ্ছে ত্বরণের সূত্র বা ত্বরণের রাশি। আমরা তো বেগের রাশি পাইছি, স্মরণকে একবার করছি, বেগের রাশি পাইছি এইটা, এটাকে আবার অন্তরীকরণ করলে পাবো ত্বরণের রাশি, আসলে ত্বরণের রাশি বের করতে বলছে। এবার মান বসা দিলে উত্তর শেষ। দেখো বুঝো কিনা, এই যে পাই তো আগে ছিল, আর এখানে কস করলে মাইনাস হবে, মাইনাস সাইন, মাইনাস আসলো সামনে, সাইন থিটা, থিটা হচ্ছে এটা, আর এটাকে আবার অন্তরীকরণ করলে পাই আসবে, পাই আর পাই গুণ করলে পাই স্কয়ার। দেখো বুঝছো কিনা, এটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল, বুঝতে পারছো এতটুকু? কথা বলো। আচ্ছা বাকিদের কোনো রেসপন্স নাই? ওকে থ্যাংক ইউ, এটা হইলো। তাহলে আর পরে আমরা জাস্ট এই ত্বরণের মানটা বের করতে চাই, সমীকরণে টি এর মানটা বসাবো। সময় মান কত, সময় মানটা দেওয়া হচ্ছে 2 সেকেন্ড পর, তো এখন 2 সেকেন্ড পর বসা দিই, অঙ্ক শেষ। জাস্ট এখানে টি এর মানটা তুমি 2 বসা ক্যালকুলেশন করে দিবা, অঙ্ক শেষ। নেগেটিভ চিহ্ন বোঝায় ত্বরণ স্বর্ণের বিপরীত অভিমুখী, মানে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ত্বরণের মানটা হচ্ছে স্বর্ণের বিপরীতে। তাহলে 2 সেকেন্ড পর ত্বরণের মানটা লিখে দিব, সেটা কি পজিটিভ মান 69.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, শেষ। আমাদের যেমন সূত্রে এখানে কি ছিল, এফ বল ছিল স্বর্ণের বিপরীত, এজন্য নেগেটিভ আসে, তো এখানে ত্বরণটা হচ্ছে স্বর্ণের বিপরীত, এজন্য নেগেটিভ আসে, এই। তবে আমরা পজিটিভ মান লিখে দিলে উত্তর শেষ, এই হচ্ছে উত্তর। দেখো বুঝতে পারলা কিনা, এটাই আমাদের এই স্পেশাল প্রবলেমের সমাধান। বাকিরা দ্রুত কথা বলো, সময় কম, অনেক অঙ্ক করতে হবে। সবাই কি বুঝছো এতটুকু? বাকিরা রেসপন্স দ্রুত। আচ্ছা থ্যাংক ইউ।
তাহলে আমাদের এটা কমপ্লিট, এটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ। তানজিন সাদিয়া তো রেসপন্স করতেছো না, রেসপন্স করার চেষ্টা করো। খুবই কঠিন একটা বিষয়, অধ্যায় বা চ্যালেঞ্জিং একটা অধ্যায়, তো এই জন্য কি হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। অনেকেই নেট সমস্যা বা অনেকেই প্রবলেম বা বৃষ্টি হচ্ছে, আমাকে বলছে স্যার ক্লাসে আসতে পারতেছি না, দুঃখিত। তো আমার কষ্ট লাগছে একটু বেশি, যাই হোক। তার মানে এই টপিক আমাদের বিদায়। এখন আমরা যাব নতুন টপিকের আলোচনা। একটু কঠিন স্যার, হ্যাঁ এটা একটু কঠিন জানি, অধ্যায়টা কঠিনই হবে, একটু কষ্ট করে পড়তে হবে, কিছুই করার নেই। আচ্ছা, এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে, খেয়াল করো। হ্যাঁ, এখন এগুলো নেক্সট আমাদের কিছুই করার নেই, একটু রিভিশন করতে হবে যেগুলো আমাদের পিছনের অংশগুলো আছে। আচ্ছা, এবার আমি আসি 3 নাম্বার স্পেশাল সূত্র, পর্যায়কাল স্পেশাল সূত্র মনে রাখবা। মধ্যে এই 3টা সূত্র মনে রাখবা। চেইন সূত্র, আবার কম্পাঙ্ক চেইন সূত্র আছে, একটা অপরটার অপোজিট। জাস্ট আমি একটু দেখাচ্ছি, একটু জুমটা ঠিক করে নিই, একটু ওয়েট করো। তো আশা করি দেখতে পাচ্ছ। একটু ঠিকঠাক করলে এক সময় কমে বাড়ে। পর্যায়কাল টি ইকুয়াল টু 2π/ω 2π ইন্টু m/k √m/k ইকুয়াল টু 2π √x/g। পরিচয় বলি, ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক জানো, সরি এটা কৌণিক বেগ হবে। হ্যাঁ, কৌণিক বেগ। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের অন্য জায়গার ক্ষেত্রে, যে স্প্রিংয়ের ক্ষেত্রে এটা কৌণিক বেগ। এটা আমরা অবশ্য কৌণিক কম্পাঙ্ক বলি, কৌণিক বেগও বলতেছি। আসলে কৌণিক বেগ কখন হয়, যখন বৃত্তাকার পথে ঘুরতেছে সেই ক্ষেত্রে আমরা কৌণিক বেগ বলি, কিন্তু এখানে আসলে ওই যে স্প্রিংয়ের জন্য কৌণিক কম্পাঙ্ক নামে রাখা হয়। এরপর হচ্ছে এম হচ্ছে ভর, কে হচ্ছে বল ধ্রুবক, স্প্রিং থাকলে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে পর্যায়কাল এর চেন সূত্র, মুখস্থ করবা। এরপর হচ্ছে কম্পাঙ্ক এফ এর সূত্র। এফ এর সূত্রগুলো টি এর সূত্র ঠিক উল্টা, যেমন এফ ইকুয়াল টু ω/2π, আগে ছিল টি ইকুয়াল টু ω/2π/ω, এফ এর সূত্র হচ্ছে ω/2π। এরপর হচ্ছে আমার এখানে এটা উল্টা যাবে 1/2π √k/m, আগে ছিল m/k, নিচে k/m। এখানে আসবে 1/2π ইকুয়াল টু g/x। এই হচ্ছে এই দুইটা সূত্র মনে রাখার সিস্টেম। একটা মনে রাখতে পারলে একটা মনে রাখতে পারবা। দেখো তো বুঝতে পারলা কিনা, এই চেন সূত্রগুলো মনে রাখবা। একটা হচ্ছে পর্যায়কাল, আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার একটা প্রশ্ন করছে, আমি প্রশ্ন নিচ্ছি, কি বলতেছে এখানে যে বৃত্তাকার পথ আর কম্পাঙ্ক ছাড়া ব্যবহার হয় না। বুঝতে পারলাম না আরাফাতের কথাটা। আচ্ছা, বাকি রেসপন্স করো, একটু কথা বলো। হ্যাঁ, নৌশিন, সোহান, আরাফাত, রাফি, তানজিন, সাদি, একটু কথা বলো, তোমরা কি বুঝতে পারলা কিনা বা দেখতে পেলে কিনা, এতটুকু একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমরা এখান থেকে কিছু স্পেশাল ম্যাথমেটিক্স সলভ করার ট্রাই করি। যেহেতু সূত্রগুলো পড়ে ফেলছি, এখন দেখি সূত্রগুলো থেকে কিরকম প্রশ্ন আমরা মনে রাখতে পারি। একটু ওয়েট, আমি বে করতেছি। তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকবে বাড়ির কাজ, যেগুলো আমি দিব, সেগুলো চেষ্টা করবা সলভ করার জন্য। আচ্ছা, আমাদের আরও কিছু বাকি আছে, সরি আমি আরেকটা সূত্র দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, এটা একটু ওয়েট করো, আমি একটু দেখাই সূত্রগুলো। এই একটা সূত্র বাকি আছে আমাদের, 7 নাম্বারটা, 6 নাম্বারটা দেখো। এই সূত্র আমরা মোটামুটি জানি, সেটা হচ্ছে কি, যে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু √k/m ইকুয়াল টু 2π/t ইকুয়াল টু 2πf। এই চেন সূত্র কি তোমরা জানো না? এটা পড়ছো না আগে, যে ওমেগা ইকুয়াল টু 2π/t ইকুয়াল টু 2πf, এগুলো আমরা পড়ছি আগেও। এবং ওমেগা ইকুয়াল টু √k/m, এটাও আমরা এখন পড়তেছি। এটা একটা স্পেশাল সূত্র, ওমেগা ইকুয়াল টু √k/m। দেখো তো বুঝতে পারলা কিনা, মনে থাকবে? এটা আমাকে জানায়ও। হ্যাঁ, পড়ছিলাম অনেক। এই যে এটা পড়ছো, এটি সব পড়ছো। আচ্ছা, আমি লাস্টে আরেকটা দেখা দিই, এটাও দেখে তবে ম্যাথ সলভ করি। স্প্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা পর্যায়কাল বের করবো, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2π √m/k, আর এটার পরিবর্তে লেখা যায় 2π √e/g। এখানে ই হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ। আগে জানতাম এক্স হচ্ছে প্রসারণ, এক্স দিয়েও প্রকাশ করা যায়, ই দিয়েও প্রকাশ করা যায়। হ্যাঁ, এই যে এখানে এক্স দিয়েও প্রকাশ করা যায়, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি, একই। তো ওই সূত্রই আর কি, সেম। টি ইকুয়াল টু 2π √m/k, টি ইকুয়াল টু 2π √e/g। এই হচ্ছে বিষয়, এটা স্প্রিংয়ের ক্ষেত্রে মনে রাখবো। এটা আমাকে জানা, এতটুকু বুঝলা কিনা? এখানে x এর বদলে x এর সমস্যা।
আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেওয়া থাকে এক্স, কিছু কিছু ক্ষেত্রেই এটা লিখলেই হয়, সমস্যা নাই। তবে এটাও আমাদের এই একই সূত্রেরই মতো, এটার মধ্যেই একই, মনে রাখলেই হবে আর কি। না না, সমস্যা হবে না, লিখতে পারো। আচ্ছা, তো এটা আমাদের শেষ। তো আমরা এটা একটু স্কিপ রাখি এই নোটটা, আর এখন আমরা প্র্যাকটিস করি। আমাদের আরও স্পেশাল নোট আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। তো এখন আমরা যাচ্ছি আমাদের একটা স্পেশাল প্রবলেম, ঢাকা বোর্ড 22 সালে আসে। আমরা দেখি দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক লেখা আছে, K1 এত, K2 এত, আর এম ভরের মান লেখা আছে 4.5 কেজি। এম প্রাইম ভরের বস্তু, দুটি বস্তু চিত্র অনুযায়ী যুক্ত থেকে মসৃণ মেঝেতে দুলতে সক্ষম। দেখো এম, এম আর এম প্রাইম তিনটা অংশ। এখন বলতেছে গণঙে উদ্দীপকের 2 নং চিত্রে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক কত হবে। এই জায়গায় কৌণিক কম্পাঙ্ক কত বের করতে হবে। তো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে চিত্রের মধ্যে, এম লেখা আছে আর K2 লেখা আছে। K2 মান লেখা আছে আমাদের, হ্যাঁ K2 লেখা আছে কত, 2000 নিউটন। আচ্ছা, এখন এই এম এর মান কত লেখা আছে, দেখো তো এম মান কি লেখা আছে, বলো কত এম এর মান কত, একটু রেসপন্স করো। তোমাকে দেখতে পাচ্ছ এম এর মান কত? 4.5 কেজি। ভেরি গুড, এম এর মান 4.5 কেজি। তাহলে দেখো আমাদের দেওয়াই আছে, আমাদের এম এর মান দেওয়া আছে আর আমার K2 মান দেওয়া আছে। আমার কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। সূত্র কিন্তু একটাই, ওমেগা ইকুয়াল টু √K/m। অঙ্ক শেষ। এই যে K এর মান এত, ভরের মান এত কেজি, কৌণিক কম্পাঙ্ক বের করবো ওমেগা। তো ওমেগা ইকুয়াল টু √K/m, ঠিক আছে, K/m। এরপর হচ্ছে জাস্ট K এর মান, এর মান বসায় দিয়ে ভাগটা করলে 21.082 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল উত্তর। দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা পুরোপুরি? ওকে, সবাই বুঝছো? কার কোনো প্রশ্ন আছে? যেগুলো সহজ টাইপের সেগুলো আমি একটু তাদের দেখাচ্ছি আর কি, আরও অনেক টাইপের প্রশ্ন আছে। সবাই একটু কথা বলো, সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। ও কারেন্ট চলে, হ্যাঁ অনেকেরই মানে কারেন্ট চলে যেতে পারে। আমাদের দেখো বৃষ্টি বৃষ্টি ভাব, তুফান হচ্ছে, এই জন্য অনেকে আসতে, হ্যাঁ অনেকে আসতে পারতেছে না। হ্যাঁ অনেকেই একটু দেখা যাচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব বা আবহাওয়া একটু অন্যরকম দেখে আসতে পারতেছে। যাই হোক, যতটুকু পারো ক্লাস দেখো, করো, কন্টিনিউ করো, বাকিটা আমরা রেকর্ডে রাখতেছি, রেকর্ড দেখে নেবে। আচ্ছা দেখলাম মোটামুটি এটা। আমরা এখন এই অঙ্কটা করি। এই অঙ্কটা মোটামুটি ইজি, পারবা। আমি জাস্ট বুঝাই দিই। নগণ্য ভরের 30 সেন্টিমিটার দীর্ঘ কোন একটি স্প্রিং, এটা এখানে তুফান হইতেছে। ও আচ্ছা, আমার এখানে তুফান হচ্ছে। আচ্ছা একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো। দেখো নগণ্য ভরে 30 সেন্টিমিটার দীর্ঘ কোনো স্প্রিংয়ের এক প্রান্তে কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে অপর প্রান্তে 2 কেজি ভর ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার হয়, 30 থেকে 35 হয়। আচ্ছা 30 থেকে 35 হলে তার সরণ কতটুকু বলো তো? 30 থেকে 35, 5 সেন্টিমিটার সরণ। ভর সংযুক্ত অবস্থায় স্প্রিংটিকে টেনে দৈর্ঘ্য কত করা হয়েছে? 39 করে ছেড়ে দেওয়া হইল। প্রথমে ছিল 30-এ, তারপরে একটা ভর ঝুলাইছে, এটা 35-এ নামছে দাগটা, এরপর আবার টান দিছি 39, তারপর ছেড়ে দিছি। একজন শিক্ষার্থী এত সেকেন্ড পর বেগ পরিমাপ করলো। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা যা আলোচনা করছি? এতটুকু বুঝছো? কথা বলো, উদ্দীপক বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এখন আমাদের বলতেছে গণঙে স্প্রিংটির দোলনকাল নির্ণয় করো। এখন দোলনকালের সূত্র কি পড়ছিলাম বলো তো বাচ্চারা? স্প্রিং এর দোলনকাল T = 2π√m/k। হ্যাঁ এই যে m/k, m তো দেওয়া আছে। এখন কি m দেওয়া আছে নি? দেখালো m কি দেওয়া আছে? ও m তো দেওয়া নাই, m দেওয়া নাই, কেও দেওয়া নাই। তো একটা কাজ করি, শোনো, m/k টা আমরা বের করি। m/k, সেই m/k এর মানটা বসা দিব, হয়ে যাবে। এখন m/k কেমনে বের করব? এখন আমরা একটা সূত্র জানি, কিন্তু সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে f = kx, সেখান থেকে লিখতে পারি f মানে mg,
mg, সেখান থেকে আসবে কি ওই m/k, আবার যেটা দিয়ে করে দিব x হিসাব করে দিব। কথা বুঝছো? আশা করি এটা পারবো। এখন আমরা সরণটা বের করি। যখন আমরা ভর জুলালাম, প্রথমে ছিল 30, ভর জুলাইছি হচ্ছে 35, সরণটা কত? সরণটা হচ্ছে 5 সেমি। আবার বলো স্যার এখানে তো 39 সেমিও আছে। না, আসলে এটা আমি যখন টান দিছি এটা কিন্তু আসলে উইটা হবে না। সাম্যাবস্থা ছিল 30 সেন্টিমিটার, ভর জোড়ানোর পর এটা কত হয়েছে 35। আসলে আসল সরণটা হবে কতটুকু? 5। আমি টান দিয়েছি যে সেই সরণটা এখানে মেজার হবে না। কথা কি বুঝতেছো? আমি যে টান দিয়ে 39 সেমি নামাইছি সেইটা সরণ মেজার হবে না। জাস্ট স্প্রিংয়ের যতটুকু সরণটা হয়েছে প্রাথমিকভাবে সেই সরণটাই মেজার হবে। তাহলে আমরা দেখো লিখতেছি যে এখানে ভর হচ্ছে 2 কেজি, ভর জুলানোর পরে সরণ হয়েছে কত? 35 থেকে 30 গেলে 5 সেমি ব্যাটোমিটার। অভিকর্ষ স্তরের মান তো আমরা জানি, দোলনকালটি বের করব। কথা বুঝছো এতটুকু? রেসপন্স করো। জি স্যার, বুঝছি স্যার। একটু কথা বলো, আমি একটু বাইরে গেছিলাম। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো। স্যার আপনার দিকে বাতাস নেই? হ্যাঁ, বাতাস হইতেছে তো, অনেক বাতাস স্যার আমগো দিকে। বুঝছি। আচ্ছা কষ্ট করে দেখো, আমরা জানি f = kx, f মানে mg = kx বাই m/k উপরে x/g। দেখো বুঝো কিনা, x এর মান 0.05, g এর মান দিয়ে ভাগ করলাম, m/k এর মান আসলো 5.1, 10⁻³ এত। এরপর দোলনকাল বের করবা 2π m/k, m/k এর মান বসা দিবা, অঙ্ক শেষ। 0.5 সেকেন্ড, 45 সেকেন্ড, এটা হচ্ছে দোলনকাল। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? একটু আমাকে জানাও। আরাফাত, সোহান, রাফি কথা বলো। মানে -kx-টা আমরা লিখি সূত্রে, কিন্তু আমরা -kx ব্যবহার করি না। -kx-টা কেন ব্যবহার করি না? কারণ আমাদের এখানে জাস্ট দিকটা বোঝায় মাইনাস দ্বারা, মানটাকে আমরা পজিটিভ মান ধরি, এই জন্য আমরা সবসময় প্লাসটাই ব্যবহার করি, মাইনাসটা ইগনোর করি। কথা বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ কথা বলার জন্য। লেখার সময় কি মাইনাস ব্যবহার করা দরকার? মানে না, এটা আমাদের আসলে মেন সূত্র হচ্ছে গিয়ে মাইনাস দিয়ে, জাস্ট এটা সম্পর্ক বোঝায়, কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করবো, সবসময় প্লাস দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করলাম। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। তো মোটামুটি আমরা এই ম্যাথের মাধ্যমে এই টাইপের অঙ্ক সলভ করলাম। এখন আমরা পরবর্তী টাইপে যাব, দেখি। কিন্তু বৃষ্টি তো হওয়ার অবস্থা অনেক বেশি, এই অংশটা রেকর্ড সেভ করি। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। এখান থেকে আমরা নতুন প্রশ্ন আলোচনা শুরু করি। বরিশাল বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। আমাদের এখানে একটা স্প্রিং নিয়ে কথা আছে। স্প্রিংটা এরকম আছে সাম্যাবস্থায়, নিচে চেতে অতি নগণ্য ভরটি স্প্রিংকে আনুভূমিক মসৃণ টেবিলের উপর রেখে এক প্রান্তে দৃঢ় অবলম্বন আটকে অপর প্রান্তে 3.5 কেজি ভর যুক্ত করা হয়েছে। মানে যে এক প্রান্ত একটা দেয়ালের সাথে আটকিয়ে আরেক প্রান্তে ভর যুক্ত করা হয়েছে। বস্তুটিকে সাম্যাবস্থা হতে 3 সেন্টিমিটার বা 3 মিটার সরণ ঘটালে স্প্রিংটিতে এত নিউটন প্রত্যয়নী বল ক্রিয়া করে। মানে এটা যদি টান দিয়ে যদি আমি আনতে চাই এতটুকু, অবশ্যই বল প্রয়োগ করতে হয়। সে বলটা হচ্ছে কত? 24 নিউটন, আর 3 সেন্টিমিটার সরাইছি, এটাই আর কি। এখন বলছে প্রসারিত অবস্থা হতে ছেড়ে দিলে স্প্রিংটি কত কম্পাঙ্কে স্পন্দিত হবে। এই যে আমি প্রসারিত অবস্থাতে ছেড়ে দিছি, এই যে যাবে আবার আসবে, যাবে আসবে, এরকম কতবার কম্পিত হবে, মানে কম্পাঙ্ক বের করতে পড়ছে আর কি। কথা কি বুঝছো? রেসপন্স করো, কথা বলো। কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্কের সূত্র কিন্তু আমরা জানি। কম্পাঙ্ক সূত্র হচ্ছে f = 1/2π √k/m, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কি √g/x। তো এখন আমরা চেষ্টা করি আমাদের এই তিনটা যে কোনো একটা সূত্র দিয়ে অঙ্কটা সলভ করার জন্য। তো ওমেগা তো আমরা আসলে বের করতে পারতেছি না, এখানে ওমেগার কথা বলা নাই। তো দেখি আমরা এইটা বা এটা দিয়ে চেষ্টা করি। জি এর মান আমরা জানি যদিও, তারপর আমরা চেষ্টা করবো এখানে কি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে
বল ধ্রুবক কি দেওয়া আছে এখানে? না, এখানে আমাদের বল ধ্রুবকটা দেওয়া নাই। বল ধ্রুবকটা আমরা চলো বে করি। বল ধ্রুবক বে করে তারপরে বল ধ্রুবকের সাহায্যে অঙ্কটা সলভ করতে পারি, যেমন কি রুট অফ কে বাই এম। তো এম মান তো দেওয়া আছে, কে মানটা বে করলেই অঙ্ক শেষ। ওকে, তো হচ্ছে দেখো আমাদের উত্তরের মধ্যে এখানে যে বে করছে অঙ্কটা খুবই সহজ। তো আমাদের ওই যে বস্তুর ভর হচ্ছে এম 3.5 কেজি, প্রত্যয়নী বল তো লেখা আছে 24 নিউটন, সমানটা হচ্ছে কত 3 মিটার। তো প্রথমে এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে আমরা কে বের করছি, কে এর মান হচ্ছে 8। আমরা জানি এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে বাই এম। তারপর এখানে মানটান বসাইছি, উত্তর পাইছি 0.24 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এই জন্য আমরা হার্টজ ব্যবহার করছি। দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা? খুব ইজি ছিল অঙ্কটা, বুঝছো? একটু কথা বলো, রেসপন্স করো। বুঝছি স্যার। আচ্ছা, এটা আমার শেষ। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, এটা আমাদের কমপ্লিট হইল। এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ। হ্যাঁ, কিছু বলতে আরাফাত, বলো। একটু কঠিন টাইপের কি দেখা, আবার একটু জোরে বলো, বুঝতেছি না। একটু কঠিন টাইপের দেখা। কঠিন টাইপের? আচ্ছা, আমি বে করতেছি। এটা সহজ টাইপের ছিল, কঠিন টাইপ তাহলে একটু বের করি। এগুলো তো স্যার বেসিক যেগুলো। হ্যাঁ, একটু ওয়েট কর, আমি একটু দেখতেছি, বের করে নিয়ে অনেক প্রশ্ন তো, সব প্রশ্ন তো একরকম হয় না। আচ্ছা, এবার দেখো 36 নাম্বার যে প্রশ্নটা আমাদের আছে এখানে, যশোর 19, এটা জাস্ট বলছে কম্পাঙ্ক বের করতে, সৃষ্ট কম্পাঙ্ক। হ্যাঁ, ও কও। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়টা, একটু ওয়েট করুন, আসতেছি। আসলে যে বৃষ্টি হচ্ছে তো জানা দিয়ে বাতাস আসতেছে, বৃষ্টি আসতেছে। যাই হোক, দেখো খেয়াল করো, জানি একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো। এখন জাস্ট দেখো, আমরা যতটুকু পারি ক্লাস কন্টিনিউ করি, তারপরে প্রয়োজনে যদি বেশি সমস্যায় ক্লাস অফ করলাম, আজকে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করি। দেখো তো বলতেছে, এই যে আমাদের উদ্দীপকটা লেখা আছে, কে এর মান 1000 লেখা আছে, এম এর মান লেখা আছে এত, আর 4 সেন্টিমিটার হচ্ছে কি প্রসারণ। বলছে ঘর্ষণবিহীন অনুভূমিক তল স্প্রিংটিকে এত মিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক হিসাব করো। এখন আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। এখন কম্পাঙ্কের সূত্র তো আমরা পড়ছি, তাই না? আগের মতোই। সেটা কি পড়ছিলাম এই যে এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই 1/2 পাই কে বাই এম, এই দুটো দিয়ে আমরা করবো। এখন দেখি কীভাবে করা যায়। এখন আমরা দেখি কে আর এম এই মানগুলো দেওয়া আছে কিনা। কে মান দেওয়া আছে এবং কি এম এ মানও দেওয়া আছে। তো আমরা কে এর মান এম এ মান বসা দিই অঙ্কগুলো করতে পারতেছি। তো এটা দেখো, এটা খুবই সহজ। আমরা জাস্ট লিখবো যে বল স্প্রিং ধ্রুবক কে এর মান এত, ভরের মান হচ্ছে এত, তো এফ ইকুয়াল টু 1/2 পাই কে বাই এম। তবে মানটান বসাইলাম, কম্পাঙ্ক হচ্ছে 4 হার্টজ। এ হচ্ছে উত্তর। দেখো বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। সোহান, আরাফাত, বুঝতে পারছো? বুঝছি স্যার। খুব সহজ অঙ্ক, ইজি। আচ্ছা, কিছু অঙ্ক এরকম সহজ আছে, কিন্তু সব অঙ্ক তো এত সহজ না, কঠিন টাইপের অঙ্ক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কমপ্লিট, এটা আমরা শেষ করলাম। এখন আমরা পরবর্তী টপিক নিয়ে চিন্তা করি। তো যতটুকু দেখলাম আমরা, সোহান কতটুকু এমবি আছে দেখো তো। 185। আচ্ছা, তো মোটামুটি হয়তো পারা যাবে। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা দেখি, একটু দেখো। এই কালকে পরীক্ষা স্যার, আজকে কারেন্ট না থাকলে কেমনি? না, কারেন্ট, ও ভালো কথা, কারেন্ট না থাকলে মোবাইলে চার্জ দিয়ে রাখছো নি? মোবাইলে সমস্যা নেই, মোবাইল আরেকটা আছে, ওটাতে দেখো চার্জ মানে কষ্ট করে হলো। হ্যাঁ, পাওয়ার ব্যাংক আছে, তো ভালোই হলো। আচ্ছা, যাই হোক, তবে কারেন্ট গেছে, আশা করি বৃষ্টি থেমে গেলে চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এই অঙ্কটা দেখো,
এই স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য এত, বি স্থানে এত। স্যার আপনার সাথের পিকচারটা দিয়ে আমারে কি বললা বুঝি নাই। সূত্রে, আচ্ছা সূত্রের পিকচার, আচ্ছা দিব, সমস্যা নেই, সূত্রের পিকচার দেখে নিও। আচ্ছা খেয়াল করো এবার দেখো। এখন হ্যাঁ ওকে ঠিক আছে। এখন বলতেছে এখানে অনেক কিছু দেওয়া আছে, বলতেছে এই দোলকটির ববের কৌণিক বেগ নির্ণয় করতে হবে। কৌণিক বেগ, তো এখন আমাদের যে কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক এটা আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। আমি জাস্ট দেখাই, সূত্রটা খুবই ছোট্ট একটা অঙ্ক। জাস্ট এই যে সেকেন্ড দোলক বলছে, আমার মডেল টেস্ট আসছিল, পারিনি। কি আসছিল আরাফাত বলো তো? সেম স্যার কৌণিক বেগ বার করতে বলছিল আমার মডেল টেস্টে, কিন্তু আমি পারিনি। আচ্ছা বলি, কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক সেম জিনিসই আমরা পড়ছিলাম, ওমেগা টু 2π/t বা 2πf। এখানে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এটা মুখস্থ করতে হবে। একটি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কি 2 সেকেন্ড, মুখস্থ রাখবা তাহলেই হবে। তো টি এর মান 2 সেকেন্ড, আর কৌণিক বেগ ওমেগা 2π/t। অঙ্ক শেষ, বসাইলাম। দেখো বুঝছো কিনা, অঙ্কটা খুব ইজি ছিল, জাস্ট এটা আলোচনা করলাম যে কেমনে কেমনে অঙ্ক করতে হবে এরকম আসলে। এই স্যার এই অধ্যায়ে গ্রাফ না, এই অধ্যায়ে গ্রাফ এই অধ্যায়ে গ্রাফ বলতে না, গ্রাফ তো এই অধ্যায় নাই, গ্রাফের অঙ্ক দেখিনি তো, বা চিত্র উদ্দীপকে আসে, তবে এই চিত্রটা জাস্ট বুঝতে হয়, গ্রাফ এমনিতে তো নাই। ওকে, তো এটা হচ্ছে আমার সহজ টাইপের অঙ্ক শেষ। এখন আমরা একটু কঠিন টাইপের অঙ্কে যাই। তো এই কঠিন টাইপের অঙ্কটা করার জন্য আমাদের একটু বেসিক জানতে হবে। তো আমরা বেসিকটা একটু দেখি, একটু রিভাইজ করি বেসিক আর কি। এটা হচ্ছে সরল দোলক। তো সরল দোলক মোটামুটি সবাই দেখছো, জানো, তারপর আমি দেখাই। সরল দোলকের মধ্যে অনেক কাহিনী আছে। ওকে, এখানে আমাদের এটা শেষ। এইবার আসে আমরা স্পেশাল বেসিক সরল দোলক নিয়ে আলোচনা। খেয়াল করো, এই পেজের মধ্যে অনেক অনেক কিছু শিখতে হবে, তাহলে মোটামুটি আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু আমাকে জানাও তো। দেখতে পাচ্ছ সরল দোলকের স্পেশাল আলোচনা করতেছি, কথা বলো, দেখা যাচ্ছে? তো মনে করো এটা হচ্ছে একটা দেয়াল, দেয়ালের মধ্যে একটা রশি টান দিয়েছে, রশির মধ্যে একটা বৃত্তাকার একটা বল ঝুলাইছো, এটাকে বলা হয় বব। তো যে রশির দৈর্ঘ্য হচ্ছে এতটুকু লম্বাটা, আর এই বৃত্তকার যেটা এটা বব বলে। ববের ব্যাসার্ধ আছে, কারণ বব দেখতে কিসের মতো, ওই গোলাকার বস্তুর মতো, এটা হচ্ছে বব। এটা আসলে এই চিত্র চাইতে এই চিত্র দেখলে সহজে বুঝবা, এই হচ্ছে সেই চিত্র। এই দেখো সরল দোলকের চিত্র আরেকটা দেখাচ্ছি, এই যে, আশা করি দেখা যায়। এটা হচ্ছে সাপোজ দেয়াল, এখানে সুতা হচ্ছে, এটা সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটা হচ্ছে বব। এই যে বব হচ্ছে বৃত্তাকার একটা বস্তু, আর এই বৃত্তের কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এরকম এইটা কিন্তু তুমি দেখো দেয়াল ঘড়ি আছে না, দেয়াল ঘড়ির নিচে এরকম থাকে, ডানে যায় একবার, বামে যায় একবার, ডানে যায় একবার, বামে যায় একবার, দেখো না এরকম পেন্ডুলাম আর কি, পেন্ডুলাম দেখছো? আচ্ছা, এটা হচ্ছে সেই, এই অধ্যায়ে কিন্তু এই চিত্রটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ আছে। তো এটা কিন্তু পরীক্ষা আসে, এটা খেয়াল রাখতে হবে। এইটা বব হচ্ছে বৃত্তাকার অংশ, ববের ভর আছে এম, সুতার দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করে। আর এখানে ছোট্ট অক্ষর আর এর সাথে সুতার দৈর্ঘ্য যোগ করলে কার্যকরী দৈর্ঘ্য পাওয়া যায়। এটা আমরা শিখবো পরে। হ্যাঁ, আমি একটু দেখাই, তারপর দেখাও যে আমাদের কার্যকরী দৈর্ঘ্য, এটা খুব ইম্পর্টেন্ট। এল ইকুয়াল টু ছোট্ট অক্ষর এল প্লাস আর। এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর ছোট অক্ষর এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, কতটুকু সুতা লম্বা, আর হচ্ছে ব্যাসার্ধ, ববটার ব্যাসার্ধ কতটুকু। তো এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে হয়, এটা আমাকে জানা, বুঝতেছো কিনা? আচ্ছা, এখন এখান থেকে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমার কার্যকরী বল মাইনাস mg sin থিটা। তবে এখানে মাইনাসটা ব্যবহার করবো না, শুধু লিখবো প্লাস mg sin থিটা, এটা মুখস্থ রাখবা। আর আমাদের এরকম সরল দোলকের জন্য পর্যায়কালের সূত্র হচ্ছে 2π√L/g, 2π√L/g, যেখানে এল হচ্ছে এই যে কার্যকরী দৈর্ঘ্য, আর আমার জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইটা খুবই স্পেশাল টপিক, এখান থেকে প্রচুর অঙ্ক আছে আমাদের, জাস্ট মনে রাখবা কোনটার নাম বব, কোনটার নাম ব্যাসার্ধ, কোনটার নাম সুতার দৈর্ঘ্য, এগুলা।
আর কার্যকরী বল বললে F = mg sin থিটা, পর্যায়কাল বললে 2π√L/g, এটা হচ্ছে সূত্র। আর কার্যকরী দৈর্ঘ্যের সূত্র তো L = L + R। এই হচ্ছে আমাদের এই সরল দোলক। হ্যাঁ, সরল দোলকের এতটুকু। হ্যাঁ বলো আরাফাত। L এর মান জানলে ববের পর্যায়কাল বের করা যাবে না? বুঝি নাই। মানে L এর মান যদি জানা থাকে তাহলে হ্যাঁ। পর্যায়কাল বের করা যাবে। ভেরি গুড। হ্যাঁ, L এর মান জানা থাকলে পর্যায়কাল বের করা যাবে, T এর মান বের করা যাবে। গুড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নেক্সট। এবার এটা আমরা শেষ করলাম, এখন আমরা এই সূত্রে চলে আসি। এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু আছে। যখন আমাদের এই সুতাটা সোজা থাকে স্থির, এটাকে বলে সাম্যাবস্থা। এখন তুমি যদি এটাকে ডান দিকে নাও বি বিন্দু, অথবা বাম দিকে নাও এ বিন্দু, তাহলে কিন্তু এই সাম্যাবস্থা, এটাকে বলে সাম্যাবস্থা, সোজা অবস্থা। এই সাম্যাবস্থায় কিন্তু এটা দুলে না, দোলদুল করে না, থেমে থাকে। তো সাম্যাবস্থা থেকে যদি ডান দিকে নাও বিতে, তাহলে একটা কোণ তৈরি হবে। এই কোণটাকে বলে থিটা কোণ। কথা বুঝছো? রেসপন্স করবা, সোহানো কথা বলো, আর কথা বলো। সাম্যাবস্থা থেকে ডান দিকে নিলে এটা কোণ তৈরি হয়, থিটা কোণ। আর আমাদের সাম্যাবস্থা থেকে এটাকে বলে সর্বোচ্চ বিন্দু, কারণ এর উপর আর উঠতে পারবে না। এখন সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ বিন্দু উঠলে সাম্যাবস্থা থেকে যতটুকু সোজা দূরত্ব আঁকা যায় তার নাম বিস্তার। এই হচ্ছে সেই বিস্তারে আমরা কিন্তু পড়ছিলাম x = a sin ω t + ডেল্টা। এই হচ্ছে সেই বিস্তার। এবার বুঝতে পারছো? এটা হচ্ছে সেই বিস্তার, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন বামেও বিস্তার যা, ডানেও বিস্তার সেম। বলো স্যার, এটা কি স্যার বিস্তারটা কি শুধু ববের দূরত্বটা নাকি সুতার দূরত্ব কাউন্ট করা হয়? না না, বলি বিস্তার হচ্ছে এই বব যতটুকু উপরে উঠছে না, সেইখান থেকে সোজা একবারে সাম্যাবস্থা পর্যন্ত যে দূরত্বটা, সেটা এই ববের এই জায়গা থেকে। সুতা পর্যন্ত ধরা হয় না? কি বললা আরাফাত? আর বলো তো। ধরা হয় না মানে ববের থেকে তো এই বিস্তারটা ধরা মানে কাউন্ট করা হয় এই হ্যাঁ। সাম্যাবস্থা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, বব থেকে, ববের একবার মাথা থেকে। না না, মাঝার থেকে হ্যাঁ সুতা থেকে না, জাস্ট এই ববের এই জায়গা থেকে শুরু করা হয়। হ্যাঁ। ওকে, এখন দেখো আমি একটু বুঝাই। যখন আমাদের এই সরলদোলকটা মাঝ বরাবর থাকবে এখানে, তখন তার বেগের মান সর্বোচ্চ হবে। আর বেগের সর্বোচ্চ মান পাওয়া যাবে, সূত্র হচ্ছে ওমেগাই, মুখস্থ রাখবা। কারণ দেখবা ছেড়ে দিলে কি হয় জানো, ছেড়ে দিলে দৌড় মারে, এদিকে দৌড় মারে কিন্তু অনেক জোরে, আবার এখান থেকে এখানে অনেক জোরে দৌড় মারে, মানে এই জায়গাটায় সবচেয়ে বেশি বেগ পাওয়া যায়। এই জন্য ভি ম্যাক্সিমাম, এই জায়গাটাকে বলা হয় ভি ম্যাক্সিমামের জায়গা, সবচেয়ে বড় বেগ, বেশি বেগ পাওয়া যায় জায়গা, যেটা সূত্র ওমেগাই। বুঝছো সোহান? বুঝছো? আচ্ছা, এরপরে যেখানে বেগ সর্বোচ্চ সেখানে ত্বরণ সর্বোচ্চ, খেয়াল রাখবা, কারণ বেগ বৃদ্ধির হার ত্বরণ। তো ত্বরণের সূত্র হচ্ছে ওমেগা স্কয়ার ইন্টু এ, শেষ, ওমেগা স্কয়ার ইন্টু এ। আর এক্স হচ্ছে সরণ। সরণটা মাপা হয় কি জানো? সরণটা আসলে সাম্যাবস্থা থেকে সরণ মাপা হয়। এখন সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থার সরণ কত? 0। আমি যদি বলি সাপোজ এই সাম্যাবস্থা থেকে এটার সরণ কতটুকু হবে, সোজা সোজা যতটুকু যাও, যতটুকু সরণ, এক্সের পরিচয়। আর এক্সটাই কিন্তু এখানে এই হিসাবে কাজ করবে, মানে সরণ মাপতে হয় সবসময় সাম্যাবস্থার সোজা অংশ থেকে কতটুকু ডানে গেল বা বামে গেল, সেটাই সরণ। কথা বুঝছো? আচ্ছা, এখন তাহলে এইখানে সাম্যাবস্থায় যদি আমার রশিটা থাকে তাহলে সরণ তো নাই, 0, কারণ সাম্যাবস্থা থেকে আর সাম্যাবস্থা দূরত্ব নাই, 0, তার মানে এক্স মিনিমাম 0। কথা বুঝছো? স্যার বুঝলাম না, লেট কেস হলো, আবার একটু বলুন তো। আচ্ছা, আমি তাহলে একটু বুঝাই। সাপোজ মনে করো এটা সাম্যাবস্থা, একটু বুঝো, এটা কি সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা থেকে
আমরা যদি এক্স মিটার সামনে যাই, এক্স মিটার দূরত্ব নেই, দাঁড়াও, সাপোজ আমি ধরলাম এক্স মিটার সামনে গেছে, এক্স মিটার, তাহলে এই জায়গায় একটা রেখা হবে সাম্যাবস্থা থেকে ধরলাম, তাহলে এটা হবে দূরত্ব সরণ এক্স, সাম্যাবস্থা থেকে মাপছি। আবার যদি এরকম এই জায়গায় আসে তাহলে এটা হবে একটু ছোটো এক্স, এক্স ওয়ান। আবার এরকম যদি আসে এটা হবে আবার এক্স টু। আবার যদি এরকম করে আসে তা একবারে কমতেছে না, মানে সরণটা হবে সাম্যাবস্থা থেকে কতটুকু সরছে, বুঝছো কথা? হ্যাঁ স্যার। এরপরে একবারে সোজা যদি হয়, একবারে সোজা, তাহলে কিন্তু আমার সরণ নাই, কারণ মাপা যাবে না। সোজা হলে কি মাপা যাবে কোনো সরণ? জিরো। না, এটাই, হ্যাঁ, সাম্যাবস্থায় সরণ জিরো। ঠিক আছে, বুঝতে পারছো এবার? বুঝছো? এটা কথা বলো, সোহান বুঝতেছো? আচ্ছা, এবার দেখো, তাহলে এখন দুই অবস্থায় সাম্যাবস্থা তো হইলো, এখন ডানেও যা বামেও তা, দেখি আমরা কি হয়। একবারে যখন এখানে আসবে এটা সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে বেগ থাকবে জিরো, উপরে উঠবে না, বেগ মিনিমাম। বেগ মিনিমাম মানে ত্বরণটাও মিনিমাম। যেমন এখানে বেগ ম্যাক্সিমাম ছিল, ত্বরণটা ম্যাক্সিমাম হয়েছিল, আর এখানে বেগ একবারে নাই, কারণ উপরে আর উঠবে না, বেগের মান জিরো, উপরের বেগটা জিরো, তার মানে ভি মিনিমাম জিরো, এ মিনিমামও জিরো, কিন্তু সর্বোচ্চ সরণ হবে এই জায়গায়, কারণ কি সরণটা সর্বোচ্চ, তার মানে এক্স ম্যাক্সিমাম, এটা হচ্ছে এ, সর্বোচ্চ সরণটাকেই বিস্তার বলা হয়। দেখো তো বুঝতে পারলা কিনা? বাম দিকেও সেম, বেগ মিনিমাম ত্বরণ মিনিমাম, সর্বোচ্চ সরণে শেষ। এই বেসিকগুলো মনে রাখবা, তাহলেই হবে। এখন আমরা কিছু সূত্র শিখব এখান থেকে। সূত্র হচ্ছে প্রথমত এক্স ম্যাক্সিমাম, এক্স ম্যাক্সিমাম হচ্ছে এ, ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ, এগুলো আমরা পড়ছি একটু আগে। এ ম্যাক্সিমাম মানে হচ্ছে কি ওমেগা স্কয়ারে, শুধু এ বললে জাস্ট আমরা লিখব মাইনাস ওমেগা স্কয়ারে, শুধু ত্বরণ বললে মাইনাস ওমেগা স্কয়ারে, তবে এটা লিখি না আমরা, পজিটিভটা লিখি। 5 নম্বর সূত্র হচ্ছে বেগ, ভি ইকুয়াল টু ওমেগা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ হচ্ছে সূত্র, এই বেগটা আমাদের আসে। হ্যাঁ, জাস্ট বেগ করতে বলে, স্প্রিংয়ের জন্য বেগের মান কত বেগ করো, এ হচ্ছে পাশার সূত্র। এর পরবর্তী সাম্যাবস্থানে যখন এক্স এর মান জিরো, সেই অবস্থায় গতিশক্তি বের করার সূত্র আমাদের শিখতে হয়। অর্থাৎ এই সাম্যাবস্থায় গতিশক্তি কত, সূত্র হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইটার সূত্র মনে রাখবা। সাম্যাবস্থায় গতিশক্তি বের করার সূত্র ই কে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এক্স এর মান জিরো বসালে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার হয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের বিস্তার অবস্থান থাকলে, বিস্তার মানে কি এই যে এই জায়গার মধ্যে, এই জায়গায় বা এই জায়গায়, যাই হোক, বিস্তার অবস্থানের জন্য সূত্র কি ইপি, বিভব শক্তির সূত্র ইপি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, যেখানে এক্সটাই হচ্ছে গিয়ে এর মান, শেষ। এটা গেল। এরপরে আরেকটা স্পেশাল সূত্র, টান বের করতে বলে। সাপোজ এখানে আছে টান কত, এখানে আছে টান কত, টান অনুভব হয়, সেই টানের সূত্রটা হচ্ছে খুবই সিম্পল, টি ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ভি স্কয়ার বাই এল। এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এম হচ্ছে ববের ভর, বি হচ্ছে বেগ, আর এম জি তো আমরা মোটামুটি জানি এগুলো, এটা হচ্ছে থিটা আর কি কোণ। এই সূত্রটা দিয়েও অঙ্ক আসছে, এগুলো দিয়ে অঙ্ক আসছে, খেয়াল রাখবা, এবং এগুলো দিয়েও প্রচুর অঙ্ক আসে, এটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। এই হচ্ছে মোটামুটি এই অংশে আলোচনা। দেখো বুঝতে পারলা কিনা, অনেক ইম্পর্টেন্ট আলোচনা ছিল আমাদের এখানে। বুঝতে পারছো এতটুকু? কথা বলো একটু। জি স্যার। আচ্ছা, তো এখন এইগুলো বুঝলাম, এবং আমি একটু আগে পড়ছি কি, একটু আগে আমরা যে আলোচনা করছি সে আলোচনা ছিল যে কার্যকরী দৈর্ঘ্য, তারপর হচ্ছে এটা সেটা অনেক কিছু আলোচনা করা হয়েছে। এবার আমরা প্র্যাকটিস করা শুরু করি। সোহান দেখো কতটুকু আছে এমবি। স্যার আপনি কলেজে থাকেন, পরে লোন নিবা? আচ্ছা আমি দেখাই তাহলে, পরীক্ষা তো সামনে আমাদের।
আচ্ছা দেখো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে দাদা প্রথমত এটা না, প্রথমত আমরা স্পেশাল প্রশ্ন নিয়ে শুরু করি। যা যা শিখলাম এর মধ্য থেকেই পরীক্ষা আসছে প্রশ্ন। এই যে দেখো, কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খেয়াল রাখো কি বলছি, সরল দোলন থেকে অনেক প্রশ্ন আসে। এই দেখো θ1 θ2 দেওয়া আছে, এ বি সি 3 নামে দেওয়া আছে। চিত্রে একটি সরল দোলক যার সুতার দৈর্ঘ্য হচ্ছে 1.1, ববের ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, ভর হচ্ছে 60 গ্রাম, ও এ সাম্যাবস্থান, দেখছো যে ও এর সাম্যাবস্থান, ও কিউ সি, এই যে কিউ সি কোথায় গেল, যে কিউ সি সর্বোচ্চ বিস্তার 3 সেন্টিমিটার, পিবি হচ্ছে 2 সেন্টিমিটার, যে পিবি দেওয়া আছে। সরল দোলকটির দোলনকাল হিসাব করো। এখন বলো, সরল দোলকের দোলনকালের সূত্র কি ছিল? সরল দোলকের দোলনকালের সূত্র কি ছিল? এ টি ইকুয়াল টু এল বাই জি। ভেরি গুড, এই দেখো অঙ্ক শেষ। এই যে সুতার দৈর্ঘ্য ছোট্ট অক্ষর এল, বাবে ব্যাসার্ধ হচ্ছে সেন্টিমিটার, মিটার নিতে হবে 100 দিয়ে ভাগ করে, জি মানে তো এল বাই জি, এল হচ্ছে কি এল প্লাস আর। দেখো বুঝছো কিনা অঙ্ক? শেষ অঙ্ক, মান টান বসা দিলাম, শেষ। বুঝছো? কথা বলো। ওকে, তো এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের হইল। এবার আমরা যাই নেক্সট পরবর্তী অঙ্কে। এই অঙ্কটা আমাদের আসছে চট্টগ্রাম 17-তে। এখানে বলতেছি কি, খেয়াল রেখো, সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর এত গ্রাম, কণার সর্বাধিক বিস্তার এত, সাম্যাবস্থা হতে সর্বাধিক বিস্তারের অবস্থায় পৌঁছাতে সময় লাগে এত সেকেন্ড। গণন প্রশ্ন, উদ্দীপকের কণাটির 8 সেন্টিমিটার সরণের বেগ কত? দেখো জাস্ট বেগের মান, সিম্পল বেগের মান। সরণ হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এরকম অঙ্কে সূত্র কিন্তু আমরা একটাই পড়ছিলাম, সেটা কি ছিল? নির্দিষ্ট বেগের মান, ওই যে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সর্বোচ্চ সরণটা এ মানে বিস্তার, ওমেগার মানটা আমাদের মোটামুটি দেওয়া আছে কিনা দেখে লই। ওমেগার মানটা একটু বের করতে হবে, যাই ওমেগার মানটা একটু বের করতে হবে, তারপরে বাকিটা মোটামুটি পারবো আমরা। ঠিক আছে, সবাই কি দেখতেছো, বুঝতেছো? আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি হবে। ওমেগার সূত্র কি 2π/t, টি এর মানটা বের করতে হবে। আচ্ছা, সর্বাধিক সরণ সবই দেওয়া আছে দেখো। তো এখানে বলতেছে উদ্দীপক হতে সর্বাধিক বিস্তার এ 10 সেমি, 0.1 মিটার, সময় টি হচ্ছে 0.5 সেকেন্ড, কণার সরণটা হচ্ছে 8 সেমি বা এত সেকেন্ড, সরণ টরণ দেওয়া আছে সবই। এখন পর্যায়কাল টি হলে টি ইকুয়াল টু t/4। এখানে t/4 কেন ধরলো? এখানে দেখো, আমাদের উদ্দীপকটা দেখলে আমরা এটা বুঝতে পারবো ইজিলি। দেখো, সাম্যাবস্থান হতে সর্বাধিক বিস্তারে পৌঁছাইতে সময় লাগে 0.5 সেকেন্ড, হাফ সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এখন আমরা দেখি, একটু ওয়েট। সাম্যাবস্থান হচ্ছে এটা, এখান থেকে সাপোজ এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তো এখানে পৌঁছাতে সময় লাগে কতটুকু? হ্যাঁ, 0.5 সেকেন্ড। আচ্ছা, তো এখন পর্যায়কালটা কি? যাওয়া প্লাস আসা, এই যে যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসায় মোট দূরত্বটা হচ্ছে কি পর্যায়কাল। তো এখান থেকে এটা 0.5, আবার 0.5, কথা বুঝছো? আচ্ছা, এটা এতটুকুই বুঝি আমরা, খেয়াল রেখো। দেখো, এই যে এ হচ্ছে আমাদের এতটুকু 0.5। এখন আমাদের এখান থেকে এখানে গেছে একবার, এখন এখান থেকে এটা আবার আসবে এভাবে, আবার এখান থেকে এটা আসবে এভাবে। তো আমাদের বিষয়টা খেয়াল রাখবা, এইখান থেকে এখানে হচ্ছে 0.5। এখন আমাদের পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে এইখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে। পর্যায়কালটা থাকা, পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে এটা ধরি এ বিন্দু, এটা ধরি বি বিন্দু, তো সাম্যাবস্থা থেকে এখানে আসতে লাগে 0.5। কিন্তু কত হচ্ছে পর্যায়কালটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পুরোটা যাবে একবার, আবার আসবে,
তাহলে গেল একবার আবার আসলো, তাহলে এখানে কতবার অতিক্রম করলো দেখো, এখানে যাইতে 0.5, আবার 0.5, দুইবার, আবার আসতে 0.5, তিনবার, আবার এখানে আসতে 0.5, কয়বার হলো? 4বার। কথা কি বুঝছো সোহান, আরাফাত? সোহান বুঝতেছো? একটু রেসপন্স করো। জি স্যার। একটু দেখো, হয়তো বুঝতে কষ্ট হচ্ছে এই লাইনটা। প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে শুরু এই পর্যন্ত, মানে টি বে করব, টি, এই যে স্যার কিছু বললা বলো তো সোহান? না স্যার কিছু না। আচ্ছা, তো এখন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে আবার আসা মোট, তাহলে যাওয়ার ক্ষেত্রে 2বার 0.5 যোগ হচ্ছে, আবার আসার ক্ষেত্রে 2বার 0.5 যোগ হচ্ছে, তাহলে মোট কতবার হইল? 4বার। তাহলে এইখানে লিখবো 4 ইন্টু টি, ছোট অক্ষর টি, তাহলে বড় অক্ষর টি বের করার নিয়ম হচ্ছে 4 ইন্টু টি, এটাই আর কি বোঝাইছে। এখানে হচ্ছে সেই সিস্টেমটা, যে বড় অক্ষর টি হচ্ছে ছোট অক্ষর টি এর সাথে 4 গুণ করলাম, তাহলে পর্যায়কাল বের হয়ে গেল 2 সেকেন্ড। বুঝছে এবার? এবার কৌণিক বেগ 2π/t, তো 2π/t থেকে 3.1416 কৌণিক বেগ পেয়ে গেছি। জাস্ট আমরা ভি বের করবো, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবার মানটান বসালাম, উত্তর শেষ। দেখো বুঝলা কিনা এতটুকু? এতটুকু বুঝছো? কথা বলো। জি স্যার। ওকে, আচ্ছা এবার নেক্সট পরবর্তী যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি, কারণ এগুলো চ্যালেঞ্জিং অঙ্ক, তো আজকে প্রায় অনেকগুলোই দেখলাম। এই যে পরবর্তী প্রশ্ন, এবার আমরা দেখি এখানে কি বলছে। এই ববের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। তো এখানে দেওয়া আছে দুইটা কোণ, একটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 3টা পয়েন্ট এবিসি। ববের ভর দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে। কার্যকরী দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করে? এল দিয়ে, বড় অক্ষর এল দিয়ে প্রকাশ করে। জি মান দেওয়া আছে। এখন বলছে সি বিন্দুতে কার্যকর বল নির্ণয় করো। সি বিন্দুর কার্যকরী বল। আচ্ছা, কার্যকরী বলের সূত্র কি পড়ছিলাম মনে আছে? এই যে কার্যকরী বলের সূত্র এফ ইকুয়াল টু mg sin থিটা, mg sin থিটা। ওকে, আচ্ছা এখন তাহলে কোণের মান কত হবে বলো তো? কোণের মানটা কত সি বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য কোণের মান কত হবে? 20 না 10? 10 ডিগ্রি। ভেরি গুড, 10 ডিগ্রি। তাই হয়ে গেছে বাকি অঙ্ক, 10 ডিগ্রি mg sin থিটা। পারমান অঙ্ক বুঝছো? দেখো তো সোহান, বুঝছো? জি স্যার। শেষ। পরবর্তী, এর পরবর্তী অঙ্কটা হচ্ছে গিয়া দিনাজপুর 23, এইখানে আসছিল, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। আমাদের সময় আর বেশি নাই, 5 মিনিটের মতো, তারপর লিঙ্ক চলে যাবে। দেখো দিনাজপুর 23। হ্যাঁ, আরাফাত কিছু বলতেছে, বলো। সুতা টানের সূত্রটা কি যেন ছিল? হ্যাঁ, সুতা টানের সূত্র ইউজ হবে এখানে। গুড। দেখে কি বলছে আমাদের। রনি ও বনি দুই ভাইয়ের ভর দেওয়া আছে এত কেজি এত কেজি, তারা দুইজন একটি দোলনায় একই কৌণিক সরণে দোল খাচ্ছে। দোলনাটির গড় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এত, আর আমার অবস্থান হচ্ছে এ। এর মানটা কত বলো তো? এর মান কত? 1, কারণ কি এই যে সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ 1। রনির ওপর সুতা টান বে করো। সুতা টান দুই জায়গায় আছে, একটা এ জায়গায় টান, বি জায়গায় টান, দুইটানি বে করতে হবে। কোণের মান তো আমি জানি না, কোণের মান জানি না, বের করবো। আচ্ছা, তো এখন চিত্রটা আমি একটু যদি চিন্তা করি, এরকম এই চিত্র দেখো, সহজে বুঝবো। এটা হচ্ছে আমাদের সাপোজ লম্ব মনে করো, এটা হচ্ছে তোমার কোণ থিটা। তাহলে তুমি এইটা জানো, এই অংশের মান তুমি জানো। এখন তুমি এখানে জাস্ট চিন্তা করো যে কি জানতে হবে তোমার। কার্যকরী দৈর্ঘ্য কি জানো? এলের মান জানো? এলের মানটা মনে হয় আমরা জানি,
এলিমেন্টটা মনে হয় দেওয়া আছে আমাদের, যে দেখি তো দেওয়া আছে না, দেওয়া আছে আমাদের, হ্যাঁ দেওয়া আছে। রনির ভর হচ্ছে 32 গ্রাম, এম এর মান। দোলনটির গড় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে কত, 3 মিটার দেওয়া আছে। বিস্তার দেওয়া আছে 1। বি বিন্দুতে দোলনটির বেগ 0। কেন 0? যে পড়াইছিলাম, কিন্তু আমরা কিন্তু পড়াইছিলাম, মনে আছে মনে হয় তোমাদের, এই যে বি বিন্দু কিন্তু এই জায়গাটা, তাহলে এর বেগের মানটা 0 হবে। দেখছো এখানে তাই বলছে, হ্যাঁ হ্যাঁ, বেগের মানটাও 0, ত্বরণের মানটাও 0, তো বেগের মান 0, ভি 0। কিন্তু এ বিন্দু তো সাম্যাবস্থান, সেখানে অবশ্যই বেগ আছে। ভি ইকুয়াল টু ওমেগা ই, ও যে পড়ছিলাম, ওমেগা তো ওমেগাই। এর মান কি, এর মান তো হচ্ছে বিস্তার, ওমেগাকে 2π/t লেখা যায়। বুঝতেছো কথা? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের মান টান বসা দিলাম। টি এর পরিবর্তে কি লেখা যায়, টি এর পরিবর্তে 2π/L/g। এখন 2π/L/g, এল এর মান তো দেওয়া আছে 3, মানে টি এর মান তুমি আলাদা বের করলা, বের করে বসা দিয়া অঙ্ক করলা যে ভি এ বের হয়ে গেল সাম্যাবস্থায় 1.81 মিটার পার সেকেন্ড, শেষ। এখন জাস্ট কোণের মান বের করতে পারলেই হবে। এতটুকু বুঝছো না? দেখো এখন আমাদের এখানে কি বললো আরাফাত, বুঝি নাই। কোণের মান পর্যায়কালের মানটা আলাদা ভাবে বের করে মান বহাতে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আলাদা বের করলেই হবে, এখানে বড় করছে প্রয়োজন, আলাদা বের করলেই হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, হ্যাঁ এবার করে ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে সাপোজ আমার লম্ব ধরি, মানে কোণ বের করবো, হ্যাঁ কোণ, এটাকে আমরা অতিভুজ ধরি, এটা ভূমি ধরি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ব্যবহার করতে পারি। দেখো সাইন থিটার মাধ্যমে কোণ বের করা যাবে। ত্রিভুজ ও সি বি এ, এই যে ও সি বি এ, এই কোণ বের করবা, তাই লম্ব আর অতিভুজ, অতিভুজ তো হচ্ছে আমার এল, এল কার্যকরী দৈর্ঘ্য, আর এ হচ্ছে এটা 1, তাহলে কোণের মান হবে 19.47 ডিগ্রি। দেখো বুঝতে পারলা কিনা সোহান, আরাফাত, বুঝছো? জি স্যার বুঝছি এটা। আচ্ছা, এরপরে সুতার টান বের করার সূত্র কি ছিল, mg cos থিটা v²/L। এখন আমাদের এখানে এ বিন্দুর জন্য কোণের মান কত হবে, একটা বিষয় খেয়াল রেখো, বি বিন্দুতে কোণের মান হচ্ছে থিটা, আর এই বিন্দুতে আসলে 0। এখন cos 0 ডিগ্রির মান 1, তো এই জায়গায় আর কি cos থিটা লেখে নাই, টি এ লিখছে mg প্লাস ভি mv²/L। mg মতো mg বসাইছি, এম ভি এর মান তো পাইছি, যে ভি এর মান এই বিন্দুতে বেগের মান, তো টানের মান আমরা পাইয়ে গেলাম। এল এর মান তো দেওয়া আছে 348। বুঝছো এতটুকু? পারবা না? পারবা? আচ্ছা, জি স্যার। এবার বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য কোন জায়গায় সমস্যা হয়েছে বলো? আসলে না, থিটা মানে বের করে করতে হবে তো, কারণ কোন ছাড়া তো বের করা যাবে না, সূত্রই তো কোন দিয়ে আছে, একটু কষ্ট করে বের করতে হবে। আসলে বি এর জন্য কি হবে, বি হবে mg sin থিটা, দেখো সরি cos থিটা আর কি, সরি, বেগ কিন্তু 0, বি বিন্দুর বেগ 0 কিন্তু বাচ্চারা, বি বিন্দুর বেগ 0, তাহলে 0 হয়ে গেল এটা, তাহলে জাস্ট mg cos থিটা মান লিখে 295, শেষ। এটা হচ্ছে রনির উপর এ বিন্দুর টান হচ্ছে 348, বি বিন্দুর টান হচ্ছে কত, 295। বুঝতে পারছো? লিঙ্ক চলে যাবে, তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে উদ্দীপকে বি অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করবে কিনা। বি অবস্থায় রনি আর বনি, এখন কার্যকর বলের সূত্র কিন্তু একটাই, F = mg sin থিটা। একটু শর্ট করে আলোচনা করি। রনির ভর m1, বনির ভর m2 ধরি, কোণের মান তো গ থেকে পাইছি। বি অবস্থায় রনির জন্য কার্যকর বল F1 mg sin থিটা, রনির ভর জি এর মান, কোণের মান বসায় 104 পাইছি, আর বনির জন্য ভর চেঞ্জ হয়ে গেল আর সব সেম আছে, তাহলে 130। তাহলে আমাদের কি হবে, কার্যকর বল এক হবে না, ভিন্ন ভিন্ন হবে। সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এই পর্যন্তই আমরা এই ক্লাসের অংশ সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন ক্লাসের এই মোমেন্টে স্পেশাল একটা অঙ্ক সলভ করি। এখানে দেওয়া আছে সিলেট বোর্ড 23-এর প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বব, এটা হচ্ছে বব, এটা হচ্ছে আমার সরল দোলক, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা। তো ও থেকে এ মানটা লেখা আছে তোমার
ও বি এই দুটা সেম 0.048 মিটার। এখন বলো তো এই যে ও বি আর ও এ এটা মানে কি, এটা আসলে কিসের পরিচয়? আরাফাত, সোহান বলো তো, ও বি ও এ এটা আসলে কি বোঝায়, এটা দিয়ে কি বুঝতে পারি আমরা? এটা হচ্ছে আসলে সুতার দৈর্ঘ্য। আসলে সুতার দৈর্ঘ্য ছাড়াও আসলে দেখতে হবে এটা আসলে যে মাঝখানতে হইলে কিন্তু সুতার দৈর্ঘ্য নয়, যে মাঝখানতেই হয়েছে, দেখো মাঝখান, এই যে এটা তো ও তাই না, এটা ও, আচ্ছা এটাই ধরলাম ও, ও থেকে বি এটা মাঝখান, তাহলে মাঝখান থেকে হলে একটু আমি আসতেছি। দেখো দেখতে পাচ্ছ, আমরা একটু যে জুম করলে বুঝতে পারবো, বুঝছো, জুম করলে এটা আসলে দৈর্ঘ্যটা বোঝা যাবে। এই যে আমাদের ববের এই মাঝখান থেকে যদি দেওয়া হয় তাহলে এটা ব্যাসার্ধ সহ দেওয়া থাকে, কথা বুঝো। আমাদের ববটা তো গোল থাকে তাই না, এই যে ববের এই মাঝখান থেকে যদি আমরা দেখি দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আসলে কার্যকরী দৈর্ঘ্য বড় অক্ষর এল, আর ছোট্ট অক্ষর এল মানে কি, ছোট্ট অক্ষর এল মানে হচ্ছে ববের একবারে পৃষ্ঠদেশ থেকে, দেখো ববের এই যে পৃষ্ঠ থেকে শুরু কইরা এই পর্যন্ত ছোট্ট অক্ষর এল, আর মাঝখান থেকে হইলে হয় এল প্লাস আর মানে বড় অক্ষর এল, কথা কি বুঝছো? ভেরি গুড, হ্যাঁ সোহান বুঝতে পারছো, তাহলে আমাদের এটা কিন্তু ছোট্ট অক্ষর এল না, কার্যকরী দৈর্ঘ্যই দেওয়া আছে। কি বললা, বুঝি নাই। হ্যাঁ ভেরি গুড, সেটা ক্ষেত্রে কি বড় অক্ষর এল ধরতে হবে, তো এলিমান দেওয়া আছে। দেখছি এখানে ভি ম্যাক্সিমাম সাম্যাবস্থা 0.5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমাদের বলছে কি, বলছে শুধু এই কোণের মান বের করতে, কোণের মান বের করতে হবে। এখন কোণের মান বের করার জন্য সূত্র আমরা জানি সাইন কস টেন বসে। এখন দেখো তোমরা, আমরা কিন্তু এল এর মান জানি, এল এর মান জানি। এখন এই কোণটা তৈরি হবে কি আমার এই ও বি অংশে, তো এই ও বি অংশটা একটা ত্রিভুজের অতিভুজ ধরতে পারো, কারণ এই যে এটা যদি লম্ব হয় এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, কথা কি বুঝছো? এই অতিভুজ দেওয়া আছে, অতিভুজ হচ্ছে এল দেওয়া আছে 0.04 মিটার 8 মিটার, আর এই লম্বটা এটা বের করি জাস্ট। তাহলে লম্ব বা অতিভুজ হচ্ছে এই তোমার কোণের পরিচয়, সাইন দিয়ে বের করা যায়। একটু আগে একটা করছিলাম এরকম, মনে পড়ে? কথা বুঝতেছো? হ্যাঁ, তাহলে আমাদের এই যে লম্বটা এটা আসলে কিসের মান, বিস্তার এর মান। এখন বিস্তার যদি এর মান হয় তাহলে আমরা কেমনে বের করতে পারি, বিস্তারের সূত্র দিয়েই করা যাবে। তাহলে বিস্তারের সূত্র কিন্তু আমরা পড়ছি কয়েকটা, দেখো বিস্তারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি, যে এই সূত্রগুলো ছিল আমাদের, যেহেতু এখানে ভি ম্যাক্সিমাম দেওয়া আছে তাহলে ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা এ, কথা বুঝো, ভি ম্যাক্সিমামের মান দেওয়া আছে, বেগের মান সর্বোচ্চ দেওয়া আছে, তাহলে ওমেগা এই সূত্র আমরা জানি। এখন জাস্ট এ মান বের করলেই হবে, ভি ম্যাক্সিমাম তো আমরা জানি, ওমেগার মানটা বের করি। ওমেগা হচ্ছে 2π/t, কথা বুঝছো? ওমেগা কি 2π/t। আচ্ছা, এখন টি এর মান কি আমরা জানি, টি এর মান কি দেওয়া আছে, বলো? এখানে কিন্তু টি এর, এখানে আমাদের টি এর মানটাও দেওয়া নাই। আচ্ছা দেখি আমাদের উপরে কি বলছে, টি এর মান, হ্যাঁ এখানে তো টি এর মানটাও দেওয়া আছে, তাই টি এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে টি এর মানটা আগে বের করি আমরা, চলো টি এর মানটা বের করে সূত্র কি হবে বলো তো, সূত্র কি, ওই যে L/G, এল তো আমরা জানি, জি তো জানি, তা টিটাকে বের করে ফেলি, চলো। সোহান বুঝতেছো?
স্যার বুঝছি স্যার, লোন Okay. লইছি আবার। কারেন্ট আসে? হুম, না স্যার, লোন লইছি, লোন। ও লোন নিস আবার, আরে কষ্ট হতেছে বেশি। আচ্ছা দেখো, স্পেশাল অঙ্ক তো, তো টি এর মান বের করলাম, টি এর মান বের হলো 0.44 সেকেন্ড। আবার ভি ইকুয়াল টু ওমেগা, এর মানটা ভি ম্যাক্স বাই ওমেগা, তো ওমেগার মানটা আমি বের 2π/t। তা এই ক্যালকুলেশন করলে আমার এর মানটা বের হয়ে যাবে এরকম। দেখো বুঝো কিনা, শর্টকাট সিস্টেম বুঝাইলাম, বাকিটা আশা করি বুঝবা। বুঝছো এতটুকু? এর মান বের করছি 0.01 এত। কথা বইলো, বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ এখন আমরা এটা অতিভুজ নাকি লম্ব, সরি এটা হচ্ছে লম্ব। তো আমাদের বি বিন্দুতে দোলকটির বিস্তার সর্বোচ্চ হলে পিবি হবে এ, এটা লম্ব। সমকোণী ত্রিভুজের অতিভুজ অ্যাপ্লাই, সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু এই যে পিবি বাই ওবি, কারণ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজের মান দিয়ে সাইন ইনভার্স করলেই মানটা পাওয়া যাবে 13.06 ডিগ্রি, শেষ। এটাই কোণের মান। এভাবে আমরা কোণের মানটা বের করে ফেলব। অঙ্ক বুঝতে পারছো? জি স্যার। শেষ। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হলো। ওকে, এটা আমাদের এই অঙ্ক শেষ। আচ্ছা তাহলে আমরা যাই পরবর্তী অঙ্ক, একটু ওয়েট, নেক্সট অঙ্ক বের করি। যেগুলো টাফ প্রকৃতির সেগুলো আমরা বের করে দেখাচ্ছি আর কি। এই যে দেখো এই অঙ্কটা, সরল দোলক নির্দেশ করতেছে। এটা আমাদের দেওয়া আছে 2 মিটার, এটা হচ্ছে আমাদের এল এর মান, এইখান থেকে শুরু হয়েছে। কার্যকরী দৈর্ঘ্য, দোলকটি দোলনকাল এত সেকেন্ড হলো, ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত? খুবই সিম্পল। আর হ্যাঁ, আমাদের দোলনকাল দেওয়া আছে, এল দেওয়া আছে, শেষ অঙ্ক আমি দেখা দিই। এই যে হ্যাঁ, জাস্ট আমরা কি বের করবো, জি মান বের করবো, শেষ। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আর দুইটা অঙ্ক থাকলে এটা শেষ। আর দুইটা অঙ্ক, একটু ওয়েট। এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে এই অঙ্কটা দেখি আমরা। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড আসছিল। তো এখন এই অঙ্কটা বলতেছে দোলকের সর্বোচ্চ বেগ নির্ণয় করো, ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা এ। এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, বাবে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে পারবো। সরল দোলকে এত মিটার বিস্তার নিয়ে স্মিত হচ্ছে, এই মান দেওয়া আছে। পিডি ব্যাসার্ধ দেওয়া আছে, যে মান দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। এখন যাচ্ছে এখান থেকে আমরা ওমেগা এ, ওমেগা আর এর মানটা বের করলে হবে। তো এর মান তো আমরা মোটামুটি জানি, সর্বোচ্চ বিস্তার এটা বের করা যাবে, দেওয়া আছে সর্বোচ্চ বিস্তার। এটা হচ্ছে কি সর্বোচ্চ সরণ আর কি, বিস্তার দেওয়া আছে। এখন আমাদের জাস্ট ওমেগা বের করবো, ওমেগা ইকুয়াল টু 2π/t, টি এর মান বের করলে অঙ্ক শেষ। হ্যাঁ, দেখো সুতার দৈর্ঘ্য এল এত, ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। হ্যাঁ, আগেরটার মতোই। তারপরে যে মানটান বসার টি এর মান বের করলাম, তারপরে ওমেগা বের করলাম 2π/t দিয়ে, তারপরে সর্বোচ্চ বেগ, শেষ। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এর পরবর্তী প্রশ্ন, এটা শেষ। একটু ওয়েট করো। এই অঙ্কটা আসলে একটু, যদিও একটু বড়, এটা সেকেন্ড দোলকের অঙ্ক, যদিও একটু বড়। আমি জাস্ট একটু বুঝা দিই, আমার একটা নোটের মধ্যেও লেখা আছে, নোট করা আছে অবশ্য, তারপর জাস্ট দেখা দিই। হ্যাঁ, খেয়াল করো। বলতেছে কোনো স্থানে একটি সরল দোলকের দোলনকাল এত সেকেন্ড, টি এর মান, উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত, পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে এত। এরপর দোলকটিকে এত কিলোমিটার উচ্চতায় একটি পাহাড়ের চূড়া নিয়ে হলো। উদ্দীপকের দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? এই অঙ্কটা আসলে আমাদের উত্তর আমি লিখছি সুন্দরভাবেই, আমি সেটা দিয়ে বুঝা দিই, তাহলে একটু সহজ হবে। একটু ওয়েট করে, আমি দেখাইতেছি। দোলনকাল যদি আমি
কার্যকরী দৈর্ঘ্য যদি 40% বৃদ্ধি করি তাহলে দোলনকাল কত হবে? কারণ আমরা জানি কার্যকরী দৈর্ঘ্যের উপর দোলনকাল নির্ভর করে। কারণ কি, দেখো এল এর মান বাড়লে টি এর মান বাড়বে, এল এর মান কমলে টি এর মান কমবে, কারণ এগুলো সমানুপাতিক সম্পর্ক। এখন এল এর মান 40% বাড়াইছি, এল এর মান কত ছিল আগে সেটা আমরা জানি না। এখন এখানে আমরা ধরতেছি, দেখো অঙ্কন আমি বুঝা দিই, এটা করা আছে আমার কাছে নোটের মধ্যে। ধরি প্রাথমিক দেওয়া আছে দোলনকাল T1 হচ্ছে 1.8 সেকেন্ড। মনে করি শেষ দোলনকাল T2 বের করতে হবে। প্রাথমিক দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য L1 L ধরছি, শেষ কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে প্রাথমিক কার্যকরী দৈর্ঘ্যের কত পার্সেন্ট, 40% বৃদ্ধি করব। এখন 40% বৃদ্ধি করা মানে কি, যোগ করা। প্রথমে ছিল L, পরে যোগ করতেছি এই L এর সাথে এই L এর 40%। দেখো বুঝো কিনা, L2 হবে যা ছিল তার সাথে আবার বৃদ্ধি করতেছি কতটুকু, আগের 40% বৃদ্ধি করতেছি। তাহলে L এর 40%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 0.4L মানে 1.4L, এটা হচ্ছে L2 এর মান। দেখো বুঝছো কিনা? সোহান, আরাফাত, দেখো বুঝছো এতটুকু? আচ্ছা, এটা L2 শেষ। তো এখন আমরা কি করব, আমরা লিখবো T1/T2 √L1/L2। আসলে এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, মজাদার উদাহরণ, যাক এটা আমার লাগবে না। আসলে টি এর সম্পর্ক এল এর সাথে বর্গমূলের সমানুপাতিক। তো T1/T2 আমাদের আসলে দ্বিতীয় পিয়া বের করতে বলেছে। আমরা জানি T1/T2 √L1/L2 রুটের মধ্যে হবে। এখন আমাদের বের করবো T2 এর মান, বর্গ করে দিই দুই পাশে। বর্গ করার আগে মান টান বসা দিই, L2 এর মান L এর মান বসা দাও, L1 এর মান বসা দাও, এরকম। তাহলে L কাটাকাটি যাবে, 1.4 হবে। তাহলে এখানে 1.4 কে বর্গমূল করলে হবে এরকম, T2 এর মান হবে T1 তে গুণ করলে যা হবে তাই, অঙ্ক শেষ। আর এই গুণ করছি হয়ে গেছে। হ্যাঁ, কি বললা আরাফাত? এটা হচ্ছে এই সূত্র থেকে আসছে আমাদের, যে সূত্র আমরা পড়ছিলাম, T = 2πL/g, মানে আসলে পর্যায়কালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক T1 T2 L1 L2। বুঝছো সম্পর্ক কি, একাধিক রাশি থাকলে এরকম কাজ করা যায়। আমাদের বলছে না যে L এর মান 40% বৃদ্ধি করলে T এর মান কত হবে, তার মানে L1 L2 আছে, এখানে T1 T2 আছে, এরকমভাবে আর কি বের করছি আমরা, মানে L এর সাপেক্ষে বের করছি T, এরকমভাবে বের করা যায়, অঙ্ক তৈরি, সূত্র তৈরি করা যায়। বুঝছো কথা? আচ্ছা, সোয়ান বুঝছো? শেষ, এটা আমাদের কমপ্লিট। ঘুম লেগে গেছে? হ্যাঁ, ও আর সোয়ান শুনতেছো, ঘুম পাচ্ছে বেশি? না স্যার, কর্নার ব্রেক। ও আচ্ছা, কি কইলে একটু আগে বুঝি নাই কি আমি? স্যার বেশি ঘুমাতেছে। ও আচ্ছা, বেশি ঘুমাতেছে। আচ্ছা, তো দেখো আমাদের এই টাইপটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, একটু ওয়েট, কালকে পরীক্ষা, আজকে একটু করে যাও, যদি কমন পড়ে যায় আল্লাহর মধ্যে তো হয়েই গেল। আচ্ছা, এটা শেষ। এখন লাস্ট টাইপ বাকি, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। বুঝছো, সেকেন্ড দোলকে দুইটা অঙ্ক আমি দাগাইছি, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঢাকা বোর্ড 23। এখন এই অঙ্ক বুঝতে গেলে তো সময় লাগবে, তবে বলি এই সূত্র দুটা জাস্ট তোমাদের বুঝা দিই, তোমরা পারবা। এই সূত্র দেখাইলি, এই যে খেয়াল রাখবা সোহান, খেয়াল রেখো, পরীক্ষাতে যদি প্রশ্ন হয় সরল দোলকের ব্যবহার থেকে প্রশ্ন আসলে জি এর মান নির্ণয় করা, এইচ এর মান নির্ণয় করা আর দোলনকাল বের করা, তিনটা থেকে প্রশ্ন হয়। খেয়াল রাখবা, সরল দোলকের ব্যবহারের মধ্যে তিনটা আছে। সরল দোলক দিয়ে কী কী কাজ করা হয়? সরল দোলক দিয়া অভিজ্ঞ স্তনের মান নির্ণয় করা হয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা হয় আর দোলনকাল বের করা হয়। এখন এই জায়গা থেকে আমাকে জাস্ট দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। পাহাড়ের উচ্চতা বের করতে বললে এই সূত্র H = √G/G' -1 × R, একটা সূত্র, আর এই একটা সূত্র, এই সূত্র ব্যবহার আছে বেশি, এটা বেশি পরীক্ষা আসে। H = T'/T -1 × R। T' বলতে বোঝায় পাহাড়ের মাথায় দোলনকাল, T বলতে বোঝায় মাটিতে দোলনকাল। এই দুই দোলনকাল, হ্যাঁ পারদেশে, এই দোলনকাল দুটা বের করে জাস্ট বিয়োগ করে আর দিয়ে গুণ করলেই পাহাড়ের উচ্চতা বের হয়ে যাবে। এরকম অঙ্ক আসছে, আমি দেখাবো। বুঝছো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কখন ব্যবহার হবে? যখন তোমার অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে।
ভূমিতে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে মুখস্থ, আর জি প্রাইমটা বের করবা পাহাড়ের চূড়ায়, তাহলে শেষ। এবার আর এর মানটা দেবা, ইয়ে করে দেবা, গুণ করে দেবা, এইচ এর মান বের হয়ে যাবে। বুঝছো? জি স্যার, বুঝছি স্যার এটা। আচ্ছা, এই দুই সূত্র মুখস্থ রাখবা, একটা কাজে লাগবে একটু পর। আম্মু আচ্ছা, এরপরে এটা হইল। এখন আমি একটা অঙ্ক দেখাই, এই অঙ্কটা খুব ইজি, জাস্ট পারবা। এই অঙ্কটা করার জন্য গণং লাগবে। গণংটা আসলে এখন বুঝবা না যদিও, কারণ ঘুম ঘুম ভাব তো, এটা সময় নিতে চাচ্ছি না। গণং দেখা দিই, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। এটি সেকেন্ড দোলক কোন একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, কিন্তু সরল দোলকটি পাহাড়ের চূড়া নিয়ে গেলে প্রতি ঘন্টা এত সেকেন্ড সময় হারায় বা ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ লেখা আছে এত কিলোমিটার, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে এত। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে কিনা ব্যাখ্যা করো। এখন দোলনকাল দেওয়া থাকলে দোলনকালের সাপেক্ষে বের করা যায়। এখন দোলনকালের সাপেক্ষে যদি বের করা যায়, তাহলে অবশ্যই পাহাড়ের চূড়ায় দোলনকাল কত জানতে হবে। আবার পাহাড়ের নিচে দোলনকাল কত, পাহাড়ের নিচে দোলনকালটা দেওয়া নাই, তবে এটা আমরা জানি, কারণ বলছে সেখানে যে কোনো পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। মানে আমার একটা দোলনকাল, মানে আমাদের এই সেকেন্ড দোলক যদি পাহাড়ের নিচে রাখি, তাহলে এক সেকেন্ডের মতোই হবে। এর মানে কি জানো, আসলে সেকেন্ড দোলকের দোলনকাল যেটা, সেটা আমরা জানি 2 সেকেন্ড। আমি একটু তোমাদের বুঝাই, আমাদের একটা বিষয় মিসিং হয়ে গেছে, সেটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে ভালো হয়। সেটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য, সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য। সেকেন্ড দোলকের দোলনকাল সবসময় 2 সেকেন্ডই হয়। আর টি বের করার সূত্র একটা, T=T/N, এটা মুখস্থ করবা। আর সেকেন্ড দোলকের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছি, প্রথমে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, আর সময় যখন ব্যবহার করব সেটা সময় টি, এটা হবে 36 সেকেন্ড। দোলনকাল বা ঘূর্ণন সংখ্যা হবে 18টি। এটা আসলে মনে রাখবো আর কি, মনে রাখার নিয়ম। এ হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে আমরা জাস্ট লিখবো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য L=G/π²। এটা হচ্ছে সূত্র আর কি, কার্যকরী দৈর্ঘ্য বের করার জন্য। যাই হোক, এখন কথা হচ্ছে এটা মনে রাখবো যে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কি 2 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পাদদেশে, যখন পাহাড়ের পাদদেশ থাকবে তখন সেই জায়গার মধ্যে টি এর মান 2 সেকেন্ড। আর পাহাড়ের উপরে গেলে দোলনকাল বের করার সূত্র আছে, এটা গণঙে করাইছে, গহনঙে নাই। গণং হতে এটা কি নিব, তো গণ হতে নিই, আমরা নিতেছি খুবই ছোট্ট সূত্র। তো লিখতেছি এখানে, সেকেন্ড দোলক যখন আমাদের নিচে থাকে তখন দোলনকাল 2 সেকেন্ডই হয়, কারণ সঠিক সময় দেয় পাদদেশে। আর পাহাড়ের উচ্চতা বের করবো, আর এর মান দেওয়া আছে। গ হতে পাই পাহাড়ের চূড়ায় গেলে দোলনকাল T প্রাইম 2.01 সেকেন্ড। এটা গ হতে পাইছে, কেমনে পাইছে পরে আলোচনা করবো, আপাতত দেখো। এখন এই দুইটা বুঝতে পারছো কিনা, টি আর টি প্রাইম আছে। টি হচ্ছে পাদদেশে, টি প্রাইম হচ্ছে চূড়ায়। দেখো এইগুলো বুঝছো কিনা। হ্যাঁ, পাদদেশেরটা টি দিছে, কারণ কি পাহাড়ের নিচে সঠিক সময় দেয়। সঠিক সময় দেয় মানে আমরা জানি সেকেন্ড দোলক একবার যদি দোলনকাল সম্পন্ন করে তার 2 সেকেন্ড সময় লাগার কথা, এই জন্য 2 সেকেন্ড সময় লাগে, সঠিক সময় দেয়। আরাফাত বুঝছো? ওকে, সোহান কিছু বলছিলা? আমি কইছি স্যার দোলনকাল 2 সেকেন্ড স্যার। হ্যাঁ 2 সেকেন্ড, গুড। এটাই আর কি। তো এখন আমরা বলছি যে পাহাড়ের পাদদেশের সঠিক সময় দেয়, মানে 2 সেকেন্ডই দোলনকাল হয়, এই জন্য দোলনকালটা 2 সেকেন্ড। পাহাড়ের চূড়ায় গিয়ে এটা বের করছে, গতে বের করছে, এটা আমি পরে দেখাবো না, আপাতত এটা দেখো। তো এরপরে এখানে টি প্রাইম আর টি এর মানটা দিয়ে ভাগ করে আর এর মান দিয়ে গুণ করে শেষ 53.2 কিলোমিটার, 12 কিলোমিটার হচ্ছে। অঙ্কটা বুঝছো না? এটা খুব ইজি, এই অঙ্ক আসে, ইম্পর্টেন্ট আছে, বুঝছো? কথা বলো। জি স্যার। এবার দেখি আমাদের আরেকটা অঙ্ক নেই, আমি দেখি পারি কিনি। অঙ্কটা তো হচ্ছে গিয়ে এটা আমি জাস্ট দেখা দিই। এটা বলছে যে আমাদের ওই কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে সেকেন্ড দোলকে। স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো, সেকেন্ড দোলকে কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে আসলে দোলনকাল লেখা আছে 2.1 সেকেন্ড, এটাই দেওয়া আছে। এখন কার্যকরী দৈর্ঘ্য বের করবো, মানে এলিমান বের করবো। তো এখন এই সূত্রটা করার জন্য আমরা জাস্ট যে সূত্র জানি সেই সূত্র দিয়ে করে ফেলবো। হ্যাঁ, যেটা আমরা শিখছিলাম। আমি দেখা দিই, খুবই ছোট্ট একটা সূত্র, এই যে T=2πL/g
এখানে টি এর মান তো 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের জন্য। জি এর মান দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য এল এর মান বের করবা। এবার আর গুণ টুন করে দিবা, এল এর মান বের হয়ে যাবে। দেখো বুঝো কিনা, আগের মতোই, বুঝছো? আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ বর্গমূল হয়ে যাবে। এবার বলি সর্বশেষ, আমি জানি না বুঝবা কি না, গ নাম্বারকে আলোচনা করব। পাহাড়ের চূড়ায় দোলনকাল কেমনে বের করছে একবার মাথায়। আচ্ছা যাই হোক, তো আজকে এতই রাখলাম। তবে বলি শোন, এটা দেখা যেও, সকালে ঘুম থেকে উঠে এটা দেখে যাও, খুবই ছোট আছে, কয়েক লাইনে শেষ। তো এটা দেখা যাও, তেলি হবে। আর কারণ এটা ইম্পর্টেন্ট আছে, 23 সালের প্রশ্ন আসছিল, এই জন্য আর কি। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যাক প্র্যাকটিস করা যেও, কারণ 23-এর মধ্যে এটা ইম্পর্টেন্ট ছিল, আর কয়েকটা অঙ্ক দেখলাম এগুলো ইম্পর্টেন্ট ছিল। এইভাবেই করলেই হয়ে যাবে, ঠিক আছে? তারাফাত বলি এতটুকু রাখলাম আজকের মতো, ঠিক আছে? এটা বুঝাইতে একটু সময় লাগবে, একটু মাথাটা ঘুরতেছে আমি জানি, আমারও তো ঘুম ঘুম ভাব। আলহামদুলিল্লাহ, যাই হোক আজকে আমি প্রথম ক্লাসে চেষ্টা করলাম পুরো অধ্যায় শেষ করার জন্য, তারপর মোটামুটি পারছি অনেকটাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।